চলো ছবি আর সাউন্ড সব ঠিক আছে। তো আজকে আমাদের আরআরবি এনটিপিসির যে 2021 সালের 27 জানুয়ারি সেকেন্ড শিফটে যে পরীক্ষাটা হয়েছিল তার অঙ্ক কোশ্চেন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা অঙ্ক যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করো। অঙ্ক প্র্যাকটিস করলেই অঙ্কর প্র্যাকটিসের স্কিল বাড়বে, সে যে পরীক্ষায় হোক না কেন। তার কারণ অঙ্কই এনটিপিসিতে এসছে মানে যে ডব্লিউপি কেপি বা এসএসসি জিডি বা যেই পরীক্ষা দাও না কেন সেখানে আসবে না এরকম বলা যাবে না, তাই না? দেখা যাচ্ছে যে ডব্লিউপি কেপির অঙ্ক এনটিপিসি এসছে, আবার এনটিপিসির অঙ্কও কিন্তু পিএসসি ক্লার্কশিপে পড়েছে, তাই না? তো আশা করি অঙ্ক যদি যত তুমি বেশি প্রিপারেশন করবে ততই তোমার প্র্যাকটিসের স্কিলটা বাড়বে, তার ফলে একটা এক্সপিরিয়েন্স হবে, একটা অভিজ্ঞতা হবে। আর পরীক্ষা হলে তুমি সেই অভিজ্ঞতার জন্য অনেক অঙ্ক ক্যালকুলেশন না করে কিন্তু ট্রিক দিয়ে আসতে পারবে, তাই না? চলো আমাদের প্রথম অঙ্ক শুরু করা যাক এবারে, তাই না? এক মিনিট। চলো, গুড ইভিনিং স্বপন। তো তার আগে তোমরা এই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সিএসএন স্টাডি, সেখানে তোমরা জয়েন করে থাকো। এই যে প্র্যাকটিস সেটটার এর পিডিএফ দিয়ে দেবো, আর তার সাথে সাথে ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তাই না? আর আমাদের ইউটিউব চ্যানেলও সিএসএন স্টাডিতে জয়েন করে থাকবে যদি তোমরা জয়েন না করে থাকো, ঠিক আছে? চলো আমাদের প্রথম অঙ্ক শুরু করা যাক। চলো শুরু করো প্রথম অঙ্ক। এখানে জাস্ট প্র্যাকটিস করা হবে, প্র্যাকটিস করতে করতেই তোমাদের প্র্যাকটিসের স্কিল বাড়বে, ঠিক আছে স্বপন? চলো প্রথম অঙ্ক কি বলছে আমাদের, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 540 বর্গমিটার। যদি সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য 30 মিটার ও 24 মিটার হয় তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত কিলোমিটার? দেখো, ট্রাপিজিয়াম বলতে এরকম একটা আমাদের চিত্র হয়, তাই না? দুটো সমান্তরাল বাহু থাকে, তাদের দৈর্ঘ্য তোমার দিয়ে দিচ্ছে 30 মিটার আর 24 মিটার। ওকে, 1 মিনিট। 30 মিটার 24 মিটার। তোমাকে কি বলছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত, মানে এইখান থেকে দূরত্বটা বার করতে হবে, এটা চেয়েছে, ঠিক আছে? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের আমার কাছে একটা ফর্মুলা আছে, কি না, ক্ষেত্রফল এরিয়া অফ ট্রাপিজিয়াম, তার মানে হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়। এটা যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল আর এদের উচ্চতা যদি এইচ হয়, মানে এই যে মধ্যবর্তী দূরত্বটা, তাহলে এইচ এর সঙ্গে গুণফল, ঠিক আছে? এইটা দিয়ে আমরা কিন্তু এইচটা বার করে নিতে পারবো, কারণ তোমার এই মানটাই দিয়ে দিচ্ছে তোমার 540, তাই না? তার মানে তোমার অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল মানে 30 প্লাস 24, 30 প্লাস 24, আর উচ্চতাটা তুমি এইচ ধরে নাও, সেটা সমান হলো গিয়ে 540। ক্লিয়ার? এরপরে তুমি দেখো, এটা 30 24 54, এটা কাটিয়ে দিলাম একবারে, 54 10 540, দুইটা যে ওখানে গুণ হয়ে যাবে, তার মানে এইচ সমান হয়ে যাবে গিয়ে 20 মিটার। অর্থাৎ তোমার এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হয়ে গেল 20 মিটার। অপশন ডি ইজ দ্য রাইট অপশন, ঠিক আছে? আশা করি অঙ্ক বুঝতে পারলে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো এবারে আমাদের। এটা কি বলছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে এমন কয়টি সংখ্যা আছে যারা 5 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, কিভাবে করবো এটাকে? রাইট আনসার দিয়েছো স্বপন আগেরটা। এটা করো, দু একটা ট্রাই করো একবারটি। দুইটা কিভাবে করবে, যে বৃহত্তম 3 অঙ্কের বৃহত্তম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? 4 অঙ্কের বৃহত্তম মানে 4টা 9, তাই না? আর 3 অঙ্কের বৃহত্তম মানে 3টা 9। তাহলে এদের সঙ্গে যদি আমি বিয়োগ করে দিই তাহলে দেখো আমার থাকছে 9000, তাই না? এবারে এটাকে যদি 5 দ্বারা ভাগ করি কত হচ্ছে, 5 18 90, আর দুটো শূন্য খাই দাও মানে 1800। তার মানে 1800 সংখ্যা হবে 5 দ্বারা বিভাজ্য। এটা তুমি এইভাবে সলভ করতে পারবে। অ্যাকচুয়ালি কি করলাম, তার মানে ধরো এইটা হচ্ছে 999 আর এটা হচ্ছে 9999। আমরা কি করলাম, অ্যাকচুয়ালি আমি
এইখানে কতগুলো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য দেখলাম, আর এখান থেকে এতটা দেখলাম, দিয়ে পুরোটা থেকে এইটা বাদ দিয়ে দিলাম, দিয়ে এইটা পেয়ে গেলাম। সেটা আমি একবারে ডিরেক্ট করলাম। ঠিক আছে, তাহলে 3 অঙ্কের ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা হবে? এরকম 1800 সংখ্যা হবে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট অঙ্ক দেখা যাক। এবারে 3 কি বলছে দেখো। দেখো সময় দূরত্ব যখন আমরা পড়িয়েছিলাম, এই চ্যাপ্টারটা আমি করিয়ে দিয়েছিলাম, এই অঙ্কটা করে দিয়েছিলাম, এরকম অঙ্ক। তার মানে একটা বই যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তুমি যেই পরীক্ষায় দাও না কেন, সেই পরীক্ষাতে তুমি সমস্ত অঙ্ক প্রায় করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, আর আমি তো চ্যাপ্টার ওয়াইজ সলভ করছি, তার সঙ্গে এনটিপিসিটা ধরেছি। ঠিক আছে, তো ঠিক আছে, রাইট অ্যান্সার দিয়েছো সকল। তাহলে এই অঙ্কটা ট্রাই করো। কি বলছে, এক ব্যক্তি তার বাড়ি থেকে অফিসের এক নির্দিষ্ট দূরত্ব স্কুটারে যাতায়াত করেন। ঠিক আছে, বাড়ি থেকে অফিস একটা আছে, দূরত্ব আছে, সেই দূরত্ব স্কুটারে যাতায়াত করেন। গড়ে 30 কিলোমিটার বেগে পার আওয়ার স্কুটার চালিয়ে অফিস পৌঁছাতে তার 10 মিনিট দেরি হয়। যখন 40 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তখন 5 মিনিট আগে অফিসে পৌঁছায়। বাড়ি থেকে তার অফিসের দূরত্ব কত? দেখো, প্রথম দিন যখন 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তখন আমাদের 10 মিনিট লেট হচ্ছে, তাই না? 10 মিনিট দেরি। ওকে, বেশ। আবার দ্বিতীয় দিন যখন 40 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তখন আমাদের 5 মিনিট বিফোর, আগে হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইটা দেখো আমাদের বেগ দেওয়া আছে, বেগ। এখন আমি যদি বেগ এখান থেকে অনুপাত করি, মানে কত হচ্ছে বলো দেখি, 3:4। দেখো এখানে বেগের সঙ্গে যে 10 মিনিট দেরি, 5 মিনিট আগে, তার মানে একটা সময়ের ব্যাপার চলে আসছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, বেগকে যখন আমি ঘুরিয়ে দেবো, তখন সময়ের অনুপাত হয়ে যাবে, অর্থাৎ 4:3 হয়ে গেল সময়ের অনুপাত। তার মানে ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছি, 1 ইউনিট। তাহলে দেখো এখানেও ডিফারেন্সটা দেওয়া আছে, প্রথম দিনে 10 মিনিট দেরি, দ্বিতীয় দিনে 5 মিনিট আগে। ডিফারেন্সটা কত, যোগ হয়ে যাবে 15। দুটোই দেরি হলে, দুটোই আগে হলে, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়। একটা দেরি আর একটা আগে হলে ডিফারেন্স বোঝাতে গেলে যোগ করে দিতে হয়, তাই না? তার মানে এখানে 1 ইউনিট মানে আমি পেয়ে গেলাম 15 মিনিট। বোঝা গেল? এবারে কি বলছে, যে বাড়ি থেকে তার অফিসের দূরত্ব কত? দূরত্ব মানে আমরা কি জানি, বেগ গুণিত সময়। আমি যদি এই দিকটা ধরি, তাহলে বেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, আর সময় 4 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 15 মিনিট হয়, তাহলে 4 ইউনিট মানে 4 15 60 মিনিট। বেশ, এবারে এটাকে যদি মিনিটটাকে ঘন্টায় করে দিই, তাহলে গল্প শেষ। মিনিটটাকে যদি ঘন্টায় করি, 60 দিয়ে ভাগ করে দেবো, তাই না? তার মানে আমার আলটিমেট দাঁড়িয়ে গেল কি, 30 কিলোমিটার পার কিলোমিটার। তার মানে বাড়ি থেকে স্কুলের অফিসের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম রাইট অ্যান্সার দিয়েছে দুজনই। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। চলো এই অঙ্কটা দেখো, ট্রাই করো, তারপর আমি করছি। প্র্যাকটিস করে নাও, প্র্যাকটিস। কি বলছে, যে একটি দড়ি দিয়ে বর্গাকার একটি ক্ষেত্র তৈরি করলে ক্ষেত্রটির ক্ষেত্রফল হয় 22 সেমি স্কোয়ার, তাই না? একই দড়ি দিয়ে একটি বৃত্ত তৈরি করলে তার ক্ষেত্রফলটি নির্ণয় করতে বলছে, যেখানে পাই সমান 22/7। এটা কিভাবে করবে দেখি, ট্রাই করো। প্রথমে কি বলছে, দড়ি দিয়ে বর্গাকার একটি ক্ষেত্র তৈরি করেছে, ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 22 সেমি স্কোয়ার। তার মানে কি, বর্গক্ষেত্র যেটা তৈরি হয়েছে, আচ্ছা 1 মিনিট, যে বর্গক্ষেত্র তৈরি হয়েছে তার ক্ষেত্রফলটা হচ্ছে 22 সেমি স্কোয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু স্কোয়ার। তার মানে বাহু স্কোয়ার যেটা, সেটা হচ্ছে 22 সেমি। তাহলে বাহু মানে কত হয়ে যাবে, √22। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম √22, তাই না? কারণ আমরা কি জানি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার মানে 22, তাহলে বাহু মানে √22। 22 তো আর বর্গমূল করতে পারবো না। বেশ, এবারে কি বলছে, যে ওই যে বর্গাকার যে দড়িটা ছিল, সেটা দিয়ে একটা বৃত্ত তৈরি করেছি। তার মানে কি, বর্গাকার এই যে এই দড়িটা আমি মাপটা কি করে পাবো, বর্গক্ষেত্রের পরিধির সঙ্গে সমান। তো সেটা কত, 4 গুণিত একটা বাহু, এইটা। তাহলে বর্গক্ষেত্রের যে দড়িটা ছিল, সেই দড়ির মাপটা হচ্ছে সেমি, 4 ইন্টু √22 সেমি। এটাকে দিয়ে এবার একটা বৃত্ত তৈরি করেছে, সেই বৃত্তটা কত পরিধি, 2πr। তার মানে এটা সমানই হয়ে গেল গিয়ে 2πr। তাহলে এখান থেকে তুমি 8টা বার করে রেখে দাও। ঠিক আছে, 2 দুগুণে 4, 2√22 ডিভাইডেড বাই পাই। এবারে কি চেয়েছে, যে বৃত্তটা তৈরি করেছে তার ক্ষেত্রফল চেয়েছে।
যে বৃত্তটা তৈরি করেছে তার ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কোয়ার। এটা বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আর তো আমি পেয়ে গেছি, তাহলে এটা স্কোয়ার করে ওখানে বসিয়ে দেবো। তার মানে কত হবে, পাই গুণিত 4 গুণিত 2 স্কোয়ার মানে 4, আর রুটটা উঠে যাবে 22, আর নিচে পাই স্কোয়ার, তাই না? এই যে আর স্কোয়ার মানে পাই স্কোয়ার, তাহলে একটা পাই কাটিয়ে দেবো, আর 4 গুণিত 22, আর পাই মানে 22 বাই 7, 7টাকে উপরে তুলে দেবো, তাহলে 22 22-এ কাটিয়ে দিলাম, 4 7 28 সেমি স্কোয়ার। তাহলে বৃত্তের যে তৈরিটা করেছিলাম, যে বৃত্তটা তৈরি করা হয়েছিল বর্গক্ষেত্রে দড়িটা দিয়ে, সেই বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে 28 সেমি স্কোয়ার। ঠিক আছে, ওকে, রাইট অ্যান্সার, ইয়েস। ঠিক আছে, চলো এবারে নেক্সট অঙ্ক যায় আমাদের। দেখো 5-এর অঙ্কটা কি বলছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। হ্যাঁ, একটি ছেলেকে 495-কে 36 দ্বারা গুণ করার জন্য সেট করা হয়েছিল। ছেলেকে বলা হয়েছিল যে তুই 495-কে 36 দ্বারা গুণ কর, কিন্তু সে কি করেছে, প্রশ্নটি তুলতে গিয়ে একটি সংখ্যা ভুল হয়ে পড়েছে, তার ফলে তার উত্তর হয়ে গেছে এইটা 16,740। কোন সংখ্যাটি তিনি ভুলভাবে পড়েছেন? মুশকিল ব্যাপার। দেখি এটা ইন্টারেস্টিং অঙ্ক, এটা করো তো দেখি কে করতে পারো, আমি একজনকার উত্তর ওয়েট করছি। ঠিক আছে, করো। একটি ছেলেকে 495-কে 36 দ্বারা গুণ করতে বলা হয়েছিল, সে এখন কোন একটা সংখ্যা ভুল পড়েছে, দিয়ে যা করেছে তার উত্তর এসছে 16,740। কোন সংখ্যাটি তিনি ভুলভাবে পড়েছে? এটা হচ্ছে অঙ্ক আমাদের, বুঝা গেল? তার তাকে গুণ করতে বলেছিল, তাই না? এটার সঙ্গে এটার গুণ করতে বলেছিল, তার ফলে একটা উত্তর আসার কথা ছিল, কিন্তু সে কোনো একটা ভুল পড়ে গুণ করার ফলে এটা হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি মানে এর মধ্যে কোন একটা সংখ্যাকে সে ভুল পড়েছে, তাই না? তাহলে সেইটাকে আমি কি করে বার করবো? তার মানে কি, এখানে যে সংখ্যাটা সে করেছে, মানে এখানে যে সংখ্যাটা সে ধরে 36 গুণ করে এটা বার করেছে, তাহলে সেই সংখ্যাটা কি করে পাবো? না, এটাকে আমি যদি 36 দিয়ে ভাগ করে দিই তাহলে সংখ্যাটা পেয়ে যাবো। তার মানে 16,740-কে আমি যদি 36 দিয়ে ভাগ করে দিই তাহলে গল্প শেষ। তাহলে প্রথমে তুমি এক কাজ করো, 4 খাই দাও, 4 6 24, 1 মিনিট, 4 6 24, 4 3 12 13 14, ঠিক আছে, 3 2 দিয়ে 4 খাওয়াবো, দিয়ে এবারে কত খাবে, 3 6 18, 6 খাই দাও, তাহলে 6 6 36, 3 6 18 3 21, 8 1, ঠিক আছে, 0। এবারে আমাদের কত খাবে, 5, 5 খালে হয়ে যাচ্ছে, হ্যাঁ 180। তার মানে অ্যাকচুয়ালি তাকে 495-কে 36 দিয়ে গুণ করতে বলেছিল, সে কি করেছে, 465-কে 36 দিয়ে গুণ করে ফেলেছে। তাহলে কাকে ভুল পড়েছিল? 9-এর জায়গায় 6 লিখেছে, তার মানে সে 9-কে ভুল পড়েছিল, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু অঙ্কটা অপশন দেখে বলা যেতে পারতো। এখানে দেখো যে 495, তার মধ্যে দেখো শুধুমাত্র 9টাই আছে, তাই না? 4 আর 5 কোথাও নেই, তার মানে তুমি ডিরেক্ট এখানে অপশনটা ডিরেক্ট পেয়ে যেতে পারতে, তাই না? 4 9 5-এর মধ্যে দেখো শুধু 9টাই এর মধ্যে আছে, কিন্তু যদি কোনো কারণে ধরো এটার বদলে 4 দিত তাহলে তুমি কিন্তু অপশনটা দেখে বুঝতে পারতে না। এই জন্য এটা বেসিক রুলটা দেখিয়ে দিলাম। আর যদি এরকম থাকতো 8 9 2 4 2 7, তাহলে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে 9টাকে সে ভুল পড়েছে। বোঝা গেল? এই হলো, এটা দেখেই বোঝা যেত। চলো আমাদের নেক্সট অঙ্ক দেখো। হ্যাঁ, এবার নেক্সট অঙ্ক দেখো। দেখো এটা করো। আজকে আমাদের এনটিপিসির যে 21-এর 27 জানুয়ারি শিফট 2-তে যে কোশ্চেনটা এসেছিল তার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? রাইট অ্যান্সার দিয়েছো সবাই, 9 দিয়েছো, একদম সুন্দর অ্যান্সার দিয়েছো। চলো এই অঙ্কটা করো। এই অঙ্কটা করতে হলে কি হয় দেখো, এইটা এই মানে কি, এই বাম দিকের যে টার্মটা আছে, বাম দিকের যে সংখ্যাটা আছে, সে যে রাশিটা দিয়েছে সেটাকে এরকম আনতে হবে। এরকম আনতে হবে মানে কি, নিচে দেখো কোনো করণী নেই, তার মানে নিচ থেকে করণীকে দূর করতে হবে, হাঁটাতে হবে, নিরসন করতে হবে। সেটা কিভাবে করতে হয়? নিচে যেটা থাকে তার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করতে হয়, তাহলে তো গল্প শেষ। তাহলে এইটা 3√2 - 2√3 উপর নিচে গুণ করতে হয়। তাহলে যখন আমি 3√2 - 2√3 দিয়ে উপর নিচে গুণ করবো, তাহলে উপরে দেখো আমার কি আসছে বলতো, 3√2 - 2√3 তার হোল স্কয়ার আসবে, তাই না? আর নিচে তো আমার এটা ছিলই, 3√2 + 2√3, এটা ছিলই, তার সঙ্গে আমি কি করেছি, এর কনজুগেট দিয়ে গুণ করেছি, ব্যাস এই হচ্ছে গল্প।
এটা হচ্ছে নিয়ম অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবারে উপরটা দেখো আমার a মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে। তাহলে আমি যদি সূত্র ফেলি, ঠিক আছে, a স্কয়ার মানে 9 2 18, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার বা -2ab করলে 2 2 4 3 12 রুট 6, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার প্লাস 4 3 12। ওকে, আর নিচটা কত হয়ে যাচ্ছে, কালিতে দেখাচ্ছে নীল কালিতে, নিচটা কত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কালিটা চেঞ্জ করে করে দেখছি কোনটা ভালো আসছে। ঠিক আছে, যদি কালোটা নিই, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে a স্কোয়ার মানে 3 রুট স্কোয়ার, তার মানে 18, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস 4 রুট 3 12। ওকে, তাহলে উপরে দেখো ক্যালকুলেশন করলে আসছে আমার 18 আর 12 30, 30 মাইনাস 12 রুট 6, আর নিচটা হয়ে যাচ্ছে আমাদের 6। এবার যদি 6 দিয়ে ভাগ করি, 5 মাইনাস 2 রুট 6, এটাকেই আমার লেখা আছে a প্লাস বি রুট 6। তাহলে দেখো এখান থেকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে বি এর জায়গায় আমি -2 বসালেই পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে তোমার হয়ে গেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। থ্যাংক ইউ। চলো শ্যামল কুমার। তাহলে দেখো এই এই যখনই তোমার এরকম করণীর অঙ্ক থাকবে এবং নিচে যখন করণী থাকবে না, তাহলে নিচ থেকে করণী দূর করার নিয়মটা কি, নিচে যেটা থাকবে তার কনজুগেট, অর্থাৎ যে সাইনটা থাকবে তার উল্টো সাইন দিয়ে আমরা গুণ করবো উপর নিচে, যেমনটা এটাতে করলাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। তাহলে আমাদের লাইভ ক্লাস প্রতিদিন, সপ্তাহে প্রত্যেকটা দিন 8 PM ক্লাস হয়। ঠিক আছে, তার মধ্যে সোমবার, বুধবার, শুক্রবার জিকে হয়, আর বাকি দিনগুলোতে ম্যাথ ক্লাস হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেক দিন আমাদের 8টার সময় চলে আসবে আমার প্রোফাইলে, এখানে ক্লাস পেয়ে যাবে, গরম গরম সব ক্লাস রেডি করা হচ্ছে, পেয়ে যাবে। ঠিক আছে, দেখো দিল্লি ও পাটনা থেকে দুটি ট্রেন পাটনা ও দিল্লির অভিমুখে যাত্রা শুরু করে। তার মানে আমি যদি ধরি এটা দিল্লি, এটা পাটনা, ঠিক আছে, দিল্লি থেকে একটা ট্রেন যাচ্ছে পাটনার দিকে, আর পাটনা থেকে একটা ট্রেন আসছে দিল্লির দিকে। ঠিক আছে, তারা পরস্পরকে অতিক্রম করার পরস্পরকে ধরলাম আমি এইখানটায় পরস্পরকে অতিক্রম করেছি। ওকে, তো যখন পরস্পরকে অতিক্রম করেছে, তারপরে 4 ঘন্টা 38 মিনিট ও 3 ঘন্টা 20 মিনিট পর তারা যথাক্রমে পাটনা ও দিল্লি পৌঁছায়। তারপরে দিল্লিগামী ট্রেনটা 4 ঘন্টা 48 মিনিট পর পাটনা পৌঁছাচ্ছে। ঠিক আছে, পাটনা পৌঁছাচ্ছে, এইখানটাকে আমি এই চিহ্নটা দিলাম, মানে দিল্লি থেকে পাটনাগামী ট্রেন। আর যেটা পাটনা থেকে দিল্লিগামী ট্রেন, সেটা 3 ঘন্টায় 20 মিনিট পর দিল্লি পৌঁছাচ্ছে। ব্যাস, কি বলেছে, যদি দিল্লি থেকে যাত্রা শুরু করা ট্রেনটি গতিবেগ 45 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে অন্য ট্রেনটির গতিবেগ কত ছিল। দেখো এই অঙ্কগুলো আমি অনেক করিয়ে দিয়েছি। ধরো দিল্লি থেকে যে ট্রেনটা সেটা দিল্লিগামী ট্রেন, আর পাটনা থেকে এদিকটা লিখলাম, দুজনকার কিন্তু টাইমের অনুপাতটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিল্লি থেকে যেটা পাটনা যাচ্ছে তখন এটাকে পুরোটাই মিনিটে করে নাও, তাহলে 4 ছক 24, 240, আর এদিকে তোমার হচ্ছে 48, মানে 248 মিনিট। আবার পাটনা থেকে যেটা দিল্লি আসছে সেটা এই টাইমটায়, মানে 180 200, তাই না? তাহলে এটা কি টাইম, সময়। ঠিক আছে, একটু কাটাকাটি করে অনুপাতটা বার করুন তো দেখি। কাটাকাটি করলে আমি দেখতে পাচ্ছি কত কাটবে, 8 3 8 24, 8 1 8, আমাদেরকে 8 তো কাটছে না। তাহলে এক কাজ করা যাক, 4 ছক 24, 4 দুগুণে 8, এটা মনে হচ্ছে ভুল করলাম না, 4 ছক 24, 240, 288, সরি 288। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি, 4 ছক 24, এটা আরো, আচ্ছা 4 দিয়ে কাটি, 4 দাঁড়া 1 মিনিট, কত দিয়ে কাটবো, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 4 বারং 48 নাকি, 12 দুগুণে 24, 4 বারং 48, 12 দিয়ে তো কাটা যাবে, দূর আমি
চার 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 পাঁচে 20, 4 5 20 আর 4 6 24। আচ্ছা 1 মিনিট, 4 7 28, 4 2 8 আর কাটবে 36 গুণে 72। আচ্ছা ঠিক আছে, ওইটাই আমি খুঁজছিলাম, মানে একবার 36 আর এদিকে হচ্ছে তোমার 25। এটা হলো আমাদের সময়, কিন্তু আমার গল্পটা আছে বেগে, তাহলে আমরা এটা ঘুরে নিয়ে আমরা বেগে নিয়ে চলে আসবো, তার মানে 25 36। ঠিক আছে, তাহলে এইখানটায় আচ্ছা আমরা এই অঙ্কটা এরকম ভাবে করছিই বা কেন? ঠিক আছে, এই অঙ্কটা করার এরকম নিয়ম নয় তো। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। যখন তোমাকে এরকম অঙ্ক বলে দিচ্ছে যে দিল্লি থেকে পাটনা বা পাটনা থেকে দিল্লি কোনো এক জায়গায় ক্রস করার পর এত এত টাইম ধরে পৌঁছাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে এই অঙ্কটা করার নিয়ম কি, তুমি এই দিকের টাইমটা এদিকে লিখো, অর্থাৎ 180 200 মিনিট, ঠিক আছে না, আর ওদিকের টাইমটা ওদিকে লিখো, তার মানে হচ্ছে 288 মিনিট। প্রথমে আগে দেখো কাটাকাটি করা যায় কিনা, তাহলে কাটাকাটি করে আমি যে দেখতে পাচ্ছি কি 8 পয়সা 200, আর এদিকে কত হচ্ছে তোমার 8 3 8 24, 8 6 48, কাটাকাটি হয়ে গেল। এরপরে আর তো কাটাকাটি যাচ্ছে না, এরপর রুট নিয়ে নিবে, রুট নিয়ে যেটা বেরাবে সেটাই হচ্ছে বেগের অনুপাত, এটা মানে 5:6। ঠিক আছে, তার মানে যে দুটো ট্রেন, এটা দেখো সামনের ট্রেন নিচ্ছে, মানে এটা হচ্ছে দিল্লি থেকে পাটনাগামী ট্রেনের বেগ, আর এটা হচ্ছে পাটনা থেকে দিল্লিগামী বেগের ট্রেনের বেগ, তার মানে এদের অনুপাতটা 5:6 বলে হয়ে গেল। এখন বলে দিচ্ছে কি যে দিল্লি থেকে যাত্রা শুরু করা ট্রেনটির গতিবেগ দিয়ে দিয়েছে, তাহলে এইটা হচ্ছে দিল্লি, এটা পাটনা, তাহলে এই গতিবেগটা দিয়ে দিয়েছে কত 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে 5 ইউনিট মানে যদি 45 কিলোমিটার পার আওয়ার হয়, তার মানে আমি 3 গুণ করে পাচ্ছি, তাহলে এদিকেও 3 গুণ করে দাও, তার মানে 18 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে পাটনা থেকে দিল্লিগামী ট্রেন, অর্থাৎ অপর ট্রেনটি। তার মানে তোমার क्या हुआ, अरे पास 5 9 45 আর 6 9 54, ঠিক 54 কিলোমিটার পার আওয়ার, পুরো ঘেটে গেল অঙ্কটা আজকে। ঠিক আছে, এটাই শর্ট বিশ্বজিৎ। দেখো আমি এটা আরেকবার ফ্রেশ করে বুঝিয়ে দিই, কেন এটা পুরো ঘেটে গেছে। দেখো দুটো ট্রেন আছে, এটাই শর্ট সব থেকে, দিল্লি থেকে পাটনাগামী ট্রেন, পাটনা থেকে দিল্লিগামী ট্রেন, এখানটা মিট করার পর দিল্লি থেকে যেটা পাটনা যাচ্ছিল সেটা 4 ঘন্টা 48 মিনিট, মানে হচ্ছে 288 মিনিটে পাটনা পৌঁছাচ্ছে, মানে এইখানটায়। আবার যখন পাটনা থেকে দিল্লি আসছিল সেই ট্রেনটা মিট করার পর 200 মিনিট পরে দিল্লিতে পৌঁছায়। এই ধরনের অঙ্কতে বেগের অনুপাত কি করে বার করতে হয়, বেগের অনুপাত প্রথমে এটা কাটাকাটি করে নিতে হয়, কাটাকাটি করলে আমি দেখতে পাচ্ছি এটা এদিকটায় 25 আর এদিকটা 36 হচ্ছে, তাই না? আচ্ছা 16 দিয়ে কেটে দিলাম, না কত দিয়ে কাটলাম, এটা আমরা 8 দিয়ে কাটলাম, 8 দিয়ে কেটে দিলাম, তারপরে 25 আর 36 কাটাকাটি করার পর আমরা কি করব, এর বর্গমূল নিয়ে নেব, তার মানে হয়ে গেল 5:6। এইটা হলো বেগের অনুপাত, এইটাই সব থেকে সহজ ট্রিক্স। তার মানে এই যে 5 দিলাম, এটা দিল্লি থেকে পাটনাগামী ট্রেন, যেটা আগে সেটা আগে, 6 মানে পাটনা থেকে দিল্লিগামী ট্রেন, ক্লিয়ার? এবার দেখো বলেছে কি যে যদি দিল্লি থেকে যাত্রা শুরু করে ট্রেনটির গতিবেগ 45 কিলোমিটার পার ঘন্টা হয়, মানে এইটা যেটা যাচ্ছে দিল্লি, সেইটার গতিবেগ দিয়ে দিচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমি এটা কি করে পেয়েছি, 9 গুণ করে পেয়েছি। অপর ট্রেনটার গতিবেগ চেয়েছে, মানে এখানেও তুমি 9 গুণ করে দাও, 6 9 54, অর্থাৎ তোমার অপশন এ ইজ দ্য রাইট অপশন। দেখো আমি কিন্তু ট্রেনের, হ্যাঁ রাইট অ্যান্সার দিয়েছো, ঠিক আছে, আমি কিন্তু ট্রেনের অঙ্কগুলো সুবিধা স্যারের বই থেকে করিয়ে দিয়েছি, দুটো ভিডিওতে করে দিয়েছি, ঠিক আছে। তো সেখানে আমি দেখবে আমি কোনো এক সময় পোস্ট করে লিঙ্কগুলো দিয়ে দেবো, ওখান থেকে পুরো চ্যাপ্টারটা করে নেবে, ক্লিয়ার? চলো আমাদের নেক্সট অঙ্ক দেখা যাক, চলো এই অঙ্কটা করো। বেশ 54 কিলোমিটার হবে রাইট অ্যান্সার, ঠিক দিয়েছো, অনেকক্ষণ সময় দিয়ে দিয়েছো আমি বুঝতে পারছি। মিড পয়েন্ট বের করার কোনো ট্রিক আছে স্যার? সেটা সে অঙ্ক পড়লে যেরকম অঙ্ক আসবে, ঠিক আছে বিশ্বজিৎ, সেরকম অঙ্ক দেখে করে দেবো। অঙ্ক না হলে তো বলা যাবে না কোন অঙ্কটা কিরকম চাইছে। দেখো এটা কি বলছে, এটা করো করো, এক্ষুনি হয়ে যাবে অঙ্কটা আশা করছি। 9x(x) 49 সমানুপাতিতে থাকলে x এর মান কত, মানে 9:x সমানুপাতি x:49, তার মানে এটা কিভাবে করতে হয়, 9/x সমান x/49।
তার মানে এটা গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের এক্স স্কোয়ার 9 গুণিত 49 এক্স, মানে আমরা সিম্পল বর্গমূল বার করবো। 9 এর বর্গমূল 3, 49 এর বর্গমূল 7, তার মানে হয়ে গেল গিয়ে 21। তার মানে আমাদের এক্স এর মান হয়ে গেল 21। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। চলো আমাদের 9 অঙ্ক দেখা যাক। দেখো এই অঙ্ক কি বলছে, যদি 18 সেমি ক্রস 12 সেমি আকারের কাগজ থেকে একটা খাম তৈরি করা হয়, মানে একটা কাগজের খাম, তার পরিমাপটা দিয়ে দিচ্ছে 18 সেমি ক্রস 12 সেমি, তাহলে এইরকম একটা মাপের কাগজ থেকে কতগুলো খাম তৈরি করে যাবে? সিম্পল অঙ্ক। একটার যদি এটা হয়, মানে এইটাতে যদি একটা হয়, তাহলে এটাতে কটা পাওয়া যাবে? এটাকে সুন্দর এটা দিয়ে ভাগ করে দিলে গল্প শেষ হয়ে যাবে। অর্থাৎ 72 ক্রস 48 ডিভাইডেড বাই 18 ক্রস 12। ব্যাস, কাটারি করে দাও। 4 12 48 আর 4 18 72, 4 4 16, অর্থাৎ 16টা খাম তৈরি করা যাবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 16টা হবে, 16টা। হ্যাঁ, নিশ্চয়ই 16টা হবে, কারণ একটির এটি। ঠিক আছে, মানে এটা দিয়ে একটা খাম তৈরি করে যায়, একটা দিয়ে আর এটা দিয়ে, তার মানে এটা উপরে গুণ হয়ে যাবে, এটা বাই এটা দিয়ে ভাগ। সিম্পল, ওই কি নামে করে দিলাম। ঠিক আছে, চলো 10 অঙ্ক দেখো। দেখো এটা গোসাগু নির্ণয় করতে বলেছে, ভগ্নাংশের গোসাগু। তার মানে কি আছে সংখ্যাটা? 54/9, আর এটা 3 7 51, 60/17 আর 36/51। ঠিক আছে, ভগ্নাংশের গোসাগু বা লসাগু বার করার নিয়ম কি? যদি গোসাগু বলে তাহলে উপরে গোসাগু নিচে লসাগু, আর যদি লসাগু বলে উপরে লসাগু নিচে গোসাগু। অর্থাৎ যেটা বার করতে বলবে সেটা উপরে করবে আর উল্টোটা নিচে। এখানে কি বলেছে? গোসাগু করতে বলেছে, তার মানে 54 60 36 গোসাগু বার করতে হবে, আর 9 17 51 লসাগু বার করতে হবে। বাস, তাহলেই গল্প শেষ। ঠিক আছে, তাহলে আমাদের 54 60 36 গোসাগু কত? একটু কাটাকাটি করে নাও, তাহলে বুঝতে পারবে। 6 9 54, 6 10 60, 6 6 36। তারপরে দেখো 6 হচ্ছে গোসাগু, উপরটা হয়ে গেল। এবার নিচটা লসাগু আমাদের, তাই না? নিচটা যদি লসাগু করি, করে দাও একটু। 9 17 51 চাপ হলে করে নেবে। ঠিক আছে, 3 3 9 17, 3 17 51, 17 খাই দাও, 3 1 1 9, 7 লং 63, 3 6 9 1 9 6 15। এটা আচ্ছা, একটু কাটাকাটি যাচ্ছে না? 3 2 6, 3 5 15, 3 1 3, 2 এর 51। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদি ভগ্নাংশের আরে আমার বাংলা হাত লেখা খুবই খারাপ। ভগ্নাংশের, আমি নতুনদের জন্য করে দিচ্ছি, গসাগু মানে হচ্ছে এলসিএম, উপরে হবে আমাদের এইচসিএফ আর নিচে হবে এলসিএম। ঠিক আছে, আর যদি ভগ্নাংশের লসাগু বলতো, এলসিএম বার করতে বলতো, তাহলে উপরে হবে এলসিএম, নিচে হবে এইচসিএফ। এইভাবে আমাদের করতে হবে, এটা নিয়ম। ঠিক আছে, ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো চলো 11 অঙ্কটা করো। 11 অঙ্ক সময় কার্যের অঙ্ক দেখো। একজন ঠিকাদার 350 দিনের মধ্যে 12 কিমি খাল কাটবার জন্য 45 জন লোক নিয়োগ করেছিল। ঠিক আছে, 200 দিন পর দেখা যায় যে খালের মাত্র 4.5 কিলোমিটার কাজ শেষ হয়েছে। তাহলে সময় মতো খাল কাটার কাজ শেষ করতে অতিরিক্ত কতজন হবে, তাই না? অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? তার মানে 350 দিনের মধ্যে একটা 12 কিমি খাল নিয়োগ করার জন্য, মানে 12 কিমি খাল তৈরি করার জন্য 45 জনকে লোক ঠিক করেছিল, কিন্তু তারা কাজ করতে ফাঁকি মেরেছে। ফাঁকি মারার ফলে 200 দিন পর দেখা গেল 4.5 কিলোমিটার মাত্র কাজ হয়েছে। ঠিক সময় মতো কাজটা করতে হবে, ঠিকাদারের কাজ। নির্দিষ্ট সময় মতো কাজটা তোলার জন্য বাকি যে কাজটা করতে হবে, তাহলে আর কতজন কর্মী নিয়োগ করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো আমরা এই অঙ্কটাকে আমরা এই সূত্র দিয়ে করে দেবো। M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2। এই ফর্মুলাটা দিয়ে আমরা এই অঙ্কটাকে করে নেবো। M1 মানে প্রথমে দেখো আমাদের 45 জন নিয়োগ করেছিল। ঠিক আছে, D1 তাহলে 200 দিন কাজ করেছে তারা। ঠিক আছে, 200, আর কাজটা কত করেছে? 4.5 কিলোমিটার। ওকে, বেশ। এবারে কতজন লোক আমার সেটা বার করতে হবে,
কতদিনের মধ্যে বাকি, ওই সময় মতো মানে 350 দিনের 200 দিন কাজ হয়ে গেছে, তাহলে আর রইলো আমাদের 150। আর কাজ কত বাকি আছে? 12 কিলোমিটারের মধ্যে 4.5 কিলোমিটার হয়ে গেছে, মানে 7.5 বাকি আছে। ব্যাস, এখান থেকে তোমাকে এক্সট্রা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এক্সট্রা কি করে বার করবো? প্রথমেই দেখো এই দশমিক আমি তুলে দিলাম, তাহলে 45 কাটিয়ে দিলাম, 3 পয়সং 75, 6 পয়সং 150, 3 দুগুণে 6, 2 100। তার মানে আমার শেষ 150 দিনে 100 জন লোক কাজ করতে হবে, কিন্তু আমার প্রথমে ছিল 45 জন লোক, তা এখনো আমাকে এক্সট্রা করে 55 জন লোককে কাজে লাগাতে হবে। বোঝা গেল? এই অঙ্কটা গল্প এরকম, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? চলো কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। নেক্সট অঙ্ক দেখো। দেখো কি বলছে অঙ্কটা। একটি টাওয়ারের পাদদেশ থেকে 120 মিটার দূরে ভূমিতে অবস্থিত একটি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত? ঠিক আছে, আগের অঙ্কটা রাইট অ্যান্সার দিয়েছো বিদিশা। দেখো এই অঙ্কটা ট্রাই করে একবারটি। ওকে, ঠিক আছে, 55 হবে রাইট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার দিয়েছো। ট্রাই করো এটা, দেখো, প্র্যাকটিস করো, খাতা পেন নিয়ে বসে একটু টুকটাক নোট করে করে প্র্যাকটিস করতে হবে। ওকে, একটি টাওয়ারের পাদদেশ থেকে 120 মিটার দূরে ভূমিতে অবস্থিত একটা সিম্পল অঙ্ক। ঠিক আছে, এই ধরো টাওয়ার, তার পাদদেশ থেকে 120 মিটার দূরে অবস্থিত একটা বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তার মানে এটা যদি টাওয়ার হয়, তার মানে এইখান কোণটা বলে দিচ্ছে 60 ডিগ্রি। ওকে, ব্যাস। তাহলে টাওয়ারের উচ্চতা কত? তুমি উচ্চতা ধরে নাও এইচ। তার মানে কি, লম্ব বার করতে হবে, ভূমি দেওয়া আছে, লম্ব বাই ভূমি মানে আমরা জানি tan থিটা। এখানে থিটা কত? 60 ডিগ্রি। তার মানে tan 60 মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ব্যাস, এবারে এইচ সমান এই 120 এদিকে যে গুণ হয়ে যাবে, তাহলে 120 tan 60, tan 60 মানে আমরা কত জানি? √3। ব্যাস, হয়ে গেল তোমার অঙ্ক। তার মানে তোমার অঙ্কটা উত্তর হয়ে গেল 120 √3 মিটার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে তোমাকে এই লম্ব মানে ভূমি অতি কস কয়, লম্ব অতি সাইন, লম্ব ভূমি ট্যান কয়, অন্যতাই ফাইন। ঠিক আছে, ভূমি বাই অতি কস থিটা, লম্ব বাই অতি সাইন থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা, উল্টো দিলে উল্টোগুলো হয়ে গেল। অর্থাৎ ভূমি বাই অতি কস ছিল, তাহলে অতি বাই ভূমি হয়ে যাবে সেক, লম্ব বাই অতি ছিল সাইন, তাহলে অতি বাই লম্ব হয়ে যাবে কোসেক, লম্ব বাই ভূমি ছিল ট্যান, ভূমি বাই লম্বা হয়ে যাবে কট। বা এভাবেও মনে রাখতে পারো যে কস দাদার ভুড়ি অতি, ভুড়ি বেশি, টেন দাদা লম্বা অতি। ঠিক আছে, সাইন লম্বা ভূমি, লম্বা ভুড়ি, টেন দাদার লম্বা ভুড়ি, আর সাইন দাদা কি বলবো, অতি লম্বা, লম্বা অতি, বাকিগুলোই গোড়াগুড়ি আর কি। এরকম করে একটা মনে রাখতে হবে। ঠিক আছে, ইয়েস, রাইট অ্যান্সার ডি হবে রাইট অ্যান্সার। এ নয়, হ্যাঁ, এটা থেকে বাই আছে, এটা বাই আছে, এটা শুধু গুণ আছে। এটা আমি অ্যাকচুয়ালি তোমার পরীক্ষার খাতায় হয়তো এরকম দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, আমি জানি না কিরকম দেওয়া থাকবে, তা তুমি বুঝতে পারবে এটা গুণ আছে, এটা বাই আছে। ঠিক আছে, যারা এ দিচ্ছে আমার মনে হয় একটু দৃষ্টিভ্রম। ঠিক আছে বিদিশা, আমার মনে হয় তুমি এটা ভুল দেখেছো, এইটা হবে। হ্যাঁ, ওই বাইটা নজরে পড়েনি, এটা হতে পারে। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো আবার দেখো এরকমই একটা অঙ্ক দিয়েছে। হ্যাঁ, 15 মিটার এবং 30 মিটার উচ্চতার দুটি স্তম্ভ একটি খেলার মাঠে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। যদি তাদের পাদদেশের দূরত্ব 36 মিটার হয়, তাহলে তাদের শীর্ষবিন্দু দুটির মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, দেখো একটা হচ্ছে 15 মিটার আর একটা হচ্ছে 30 মিটার। ওকে, তারা লম্বভাবে দাঁড়িয়ে আছে। আর কি বলেছে? লম্বভাবে সোজা হয়ে দাঁড়িয়ে যদি তাদের পাদদেশের দূরত্ব 36 মিটার, মানে এখান থেকে এর দূরত্ব বলে দিয়েছে 36 মিটার। ক্লিয়ার? তাহলে তাদের শীর্ষবিন্দু দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এইটা আমি 15 মিটার আর এটা আমাদের পুরোটাই 30 মিটার। ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব মানে এই দূরত্বটা চেয়েছি। তাহলে এই দূরত্বটা আমরা কি করে বার করব? দেখো আমরা এখন কি করব, এইখান থেকে একটা গাড়ি টেনে দেবো। ঠিক আছে, তার মানে এই বাহুটা একই, তাহলে এইটা হয়ে গেল 36। ক্লিয়ার? আবার একটা জিনিস কি, এইটা 15 মানে এর ডবল এটা, তার মানে নিশ্চয়ই এটা 15 হবে। কেন না এটা 15, এটা এইটুকু পার্টটা 15 মানে এইটুকু পার্টটা 15, মানে বাকি পার্টটা 15। আর এখান থেকে দেখতে পাচ্ছি কি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে লম্ব
ভূমি, অতিভুজটা কি করে বার করতে হয়? পিথাগোরাসের ফর্মুলা, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তার মানে আমাকে বার করতে হবে কি 15 স্কোয়ার প্লাস 36 স্কোয়ার। ব্যাস, এইটি হলো গল্প। এই ক্যালকুলেশনটি করলে তোমার কাছে গল্প খালাস। তো তুমি কি করবে, 15 স্কোয়ার মানে আমরা জানি 225, 36 স্কোয়ার মানে 6 6 36, 3 3 6 18 36, 3 39 9 3, 3 থেকে 9 3 12। ঠিক আছে, এবার যোগ করে দাও, 6 5 11 হাতে 1, 9 কে 10 2 12 হাতে 1, 2 কে 3 2 5 1, 1521। এর বর্গমূল আমাদের চাই। ঠিক আছে, এর বর্গমূল বার করার নিয়ম কি না, দুটো দুটো করে জোড়া করতে হবে। এই লাস্টের যে জোড়াটা লাস্টে আছে 1, 1 কোন কোন সংখ্যার বর্গ করলে হয়? 1 হয় আর 9 হয়। তার মানে এর যে বর্গমূল করব তার লাস্ট যেটা হয় 1 হবে, না হয় 9 হবে, কারণ 1 স্কয়ার মানে 1, 9 স্কয়ার মানে 81। এবারে যেটা 15 আছে সেই 15টা কোন কোন দুটো বর্গের মাঝখানে আছে? 3 স্কয়ার আর 4 স্কয়ার, 9 আর 16 এর মাঝখানে আছে। সবসময় আমরা কমটা নেবো, অর্থাৎ 3 স্কয়ার আর 3টা নেবো। তার মানে এখানে হয় 3 বসবে, না হয় 39 বসবে। দেখো, আচ্ছা তাহলে আমরা কি করলাম, 6 5 11 থেকে 1, 9 কে 10 2 12 থেকে 1, 2 কে 3 2 5 1, 6 6 36, 3 3 6 18 2 36, 3 39 9 3, ঠিকই তো হয়, তাই না? 1400 1500 21 9, আচ্ছা না না, আমি 15টা কার কার মাঝখানে আছে? 9 আর 16 মাঝখানে আছে, মানে আমরা কোনটা নেবো? কিন্তু কেন, আচ্ছা এই তো 39 এখানে একটাই পাচ্ছি মাত্র, তাই না? এখান থেকে অপশন বি রাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 39 হবে। হ্যাঁ, এবারে যদি এটা কোনো কারণে হয়তো 31, আমি ওইটাই ভেবেছিলাম, এটাকে 41টাকে 31 ভেবে গুলিয়ে গেছি। যদি 31 থাকতো তাহলে তোমাকে কি করতে হতো, এটা 3 4 12 12, 15টা বেশি, ওই জন্য বেশিটা নিতাম। বোঝা গেল? মানে আমি বলছি বর্গমূল করার নিয়মটা আমি দেখাচ্ছিলাম, ওই জন্য আমি এটা 31 ভেবে ঘেটে গেছি, তাই না? তাহলে তুমি করবে কি, এই যে আমি একবার নিয়মটা বলে দিচ্ছি, যারা দেখছো বর্গমূল শর্টে করার নিয়ম যেটা, লাস্ট ডিজিট সেটা কি আছে? 1, 1 কোন কোন সংখ্যার বর্গ করলে হয়? 1 স্কোয়ার আর 9 স্কোয়ার, তাই না? তার মানে এটা বর্গমূল করলে যে সংখ্যাটা আসবে লাস্ট ডিজিটটা হয় 1 না হয় 9। এবারে কি আছে, বাকিটা 15। 15 মানে কোন দুটো বর্গের মাঝখানে আছে? 3 স্কোয়ার 4 স্কোয়ার, 9 আর 16, 3 স্কোয়ার 4 স্কোয়ার, 3টা নেবো, ছোটটা নেবে সবসময়, ছোটটা। ঠিক আছে, ওই যে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার মাঝে আছে বললাম না, এবারে এই দুটোতে গুণ করবে, 3 4 12। যদি বাকি যে সংখ্যাটা আছে সেটা 12 থেকে যদি বেশি হয় তাহলে আমরা বেশিটা নেবো, যদি কম হয় তাহলে কমটা নেবো। এখানে বেশি মানে বেশিটা অ্যান্সার। ক্লিয়ার? আর যদিও এখানে আমাকে পুরোটা গুণ করতে হচ্ছিল না, কারণ 39 এখানে যখনই বুঝতে পারছি এখানে তো আর 31 নেই, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এখানে। ক্লিয়ার? এই যে দুটো সংখ্যার বর্গ যেটা আমি করলাম 36 স্কোয়ার, এটা মুখে মুখে বর্গ করার নিয়ম কি? এখানটা করবে, স্কোয়ার করবে, 6 6 36 6 3, এবার দুটো গুণ করবে, 3 6 18 ডবল করে দেবে, 36 3 39 9 3, এবার এটা স্কোয়ার, 3 থেকে 9 3 12। এভাবে আমরা কিন্তু দুটো সংখ্যার বর্গ আর বর্গমূল এরকম চটজলদি কিন্তু করে নিতে পারি। ঠিক আছে, এটা শর্ট ট্রিক্স, এটা পরীক্ষার সময় বড় কাজে লাগবে। চলো 14 অঙ্কটা দেখো। ঠিক আছে, যারা যারা 39 দিচ্ছ একদম রাইট অ্যান্সার দিচ্ছ। বিশ্বজিৎ, এটা লিখে দেওয়া খুব মুশকিল, এগুলো তোমাকে রিমাইন্ড করে তোমাকে নিজের মতো করে লিখে দিতে হবে। ঠিক আছে, তবু চেষ্টা করব যেখানে যেখানে আমার এরকম বর্গমূল আছে আমি সেখানে সেখানে বলে দিই, বলতে বলতে করতে করতে দেখতে দেখতে কিন্তু হয়ে যায়। দেখো এই অঙ্কটা দেখো কি বলছে, 7000-এর কিছু অংশ প্রতি বছর 6% হারে ঋণ দেওয়া হয়েছিল, বাকি অংশ প্রতি বছর 4% হারে ঋণ দেওয়া হয়েছিল। যদি 5 বছরে 7000-এর সরল সুদ এত হয় তাহলে 6% হারে ঋণ দেওয়া টাকার পরিমাণ কত? দেখো 5 বছরের টোটাল সুদটাকে বার করে নাও তো। দেখো 7000 টাকা আমাদের আসল, 1600 টাকা সুদ, আমাদের তো ফর্মুলা আছে I=P / T / 100। তাহলে এখানে আই মানে কত? 1600। ঠিক আছে, পি মানে কত? 7000। ওকে, 8টা আমরা বার করব, টি মানে 5 বছর ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এই দুটো শূন্য প্রথমে কাটিয়ে দিলাম, এখানে কাটিয়ে দিলাম। ঠিক আছে, 5 একটু কাটিয়ে দেবো, 5 3 15, 5 2 10, তাহলে 8 সমান আমি পাচ্ছি গিয়ে
32/7%, টোটাল পার্সেন্টেজটা। ক্লিয়ার? কিন্তু এবারে গল্পটা অন্যরকম আছে। এবার আমাকে অ্যালিগেশনের মাধ্যমে করব। কি বলছে, 6% হারে কিছু ঋণ দেওয়া হয়েছিল আর 4% হারে দেওয়া হয়েছিল, দুটাই কিন্তু টোটাল আমাদের সুদটা হচ্ছে 32/7। এক্ষেত্রে কিন্তু আমরা ফ্র্যাকশন রাখবো না। সেই ফ্র্যাকশন না রাখার জন্য কি করব, তিনটার সঙ্গেই নিচে যেটা আছে 7 গুণ করে দেবো। তাহলে এর সঙ্গে গুণ করলে 7 6 কত হবে 42। এখন 6-এর বদলে 42 ভাবো। এর সঙ্গে 4-এর সঙ্গে 7 গুণ করলে হয় 28, 4-এর বদলে 28 ভাবো। আর এর সঙ্গে গুণ করলে হয় 32, 32/7-এর বদলে 32 ভাবো। এবারে কি করতে হয়, আমাদের নিয়ম, এর সঙ্গে বিয়োগ করলে 10 হয় আর এর সঙ্গে বিয়োগ করলে 4 হয়। তাহলে এটার অনুপাতটা কত হচ্ছে, 2:5। ঠিক আছে, এটার অনুপাতটা পেয়ে গেলাম। এবারে কি বলেছে, যে 6% হারে, 6% মানে এইটা, মানে এইটা। তাহলে দেখো এটা টাকার অনুপাতটা পেয়ে গেলাম। তাহলে 6% হারে ঋণ দেওয়ার পরিমাণটা ছিল 2 ইউনিট। কত মধ্যে, 2/5-7-এর মধ্যে। আর কত টাকা ছিল আমাদের টোটালটা, 7,000। ব্যাস। তাহলে 7 একে 7 1,000, তার মানে এখান থেকে আমি পাচ্ছি 2,000 টাকা। তার মানে 6% হারে যে টাকাটা ঋণ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 2,000 টাকা। হ্যাঁ, ব্লুটা করবো না, ব্লুটা আমি কাটার জন্য করেছিলাম, ব্লুটা আমি লিখবো না, আমি বুঝতে পেরেছি, মানে একটু অন্য কালার দিলাম আর কি। বলো তো এটা বোঝা গেল কিনা, এই অঙ্কটা বোঝা গেল কিনা বলো তো। প্রথমে আমি কি করলাম, প্রথমে টোটাল সুদটা বার করে দিলাম, দিয়ে অ্যালিগেশন করে দিলাম। এতে করে আমার অঙ্কটা খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। আর না হলে এর সুদ বার করতে হবে, যোগ করে সুদ বার করতে হবে, টোটাল এটা দিয়ে, সেখান থেকে অনেক সময় লেগে যাবে। এটা হচ্ছে সব থেকে সোজা ট্রিক্স। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বলবে, রিপিট করে দেবো আবার। ঠিক আছে, দেখো এই অঙ্কটাও দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো কিন্তু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখে দিচ্ছি। ওকে, দেখে নাও, যারা পাচ্ছ তারা তো ভালো কথা, আর যারা পাচ্ছ না আরেকবার দেখে নাও। দেখো একটা টাকা আছে 7,000-এর, কিছু অংশ 6% হারে, কিছু অংশ 4% হারে ঋণ দিয়েছিল। যদি 5 বছরে 7,000 সরল সুদ, এটা মানে 7,000 টাকা যদি 5 বছরে রাখা হয় কোথাও ব্যাংকে, তার সরল সুদ 1,600 টাকা পায়। তাহলে 6% হারে আর 4% হারে যে ঋণটা দেওয়া হয়েছিল, তোমাকে চেয়েছে 6% হারে কত টাকা ঋণ দেওয়া হয়েছিল। তাহলে দেখো আমি আগে এখান থেকে কত পার্সেন্ট হারে মানে সুদটা পেয়েছে সেটাকে বার করে নেবো। তার ফর্মুলা আমরা জানি সরল সুদের, আই সমান PRT/100। আই মানে সুদ, সেটা কত, 1,600 টাকা। পি মানে কত, অরিজিনাল, সেটা কত, 7,000টা। আর মানে আমরা সুদটা বার করব, টি মানে 5 বছর /100। দেখো এখানে প্রথমে দুটো শূন্য কাটিয়ে দিলাম, একটা শূন্য কাটিয়ে দিলাম, 5 32, তাহলে আর সমান পেয়ে গেলাম 32/7%। মানে টোটাল গল্পটা হচ্ছে, যদি 5 বছরে 7,000 টাকা রাখতো, এই পার্সেন্টে 1,600 টাকা পেত। কিন্তু এটা সে করেনি। কি করেছে, 6% হারে কিছু অংশ, 4% হারে কিছু অংশ সুদ দিয়েছে। 6% হারে কিছু টাকা কাউকে ধার দিয়েছে, 4% হারে কিছু টাকা ধার দিয়েছে। কিন্তু টোটাল পার্সেন্টেজ আমার এইটা, তাহলে এর সঙ্গে আমরা এটাকে ব্যালেন্স করবো। আচ্ছা একটু দাঁড়াও, এর সঙ্গে আমরা এটাকে ব্যালেন্স করব। কি হবে, এটাই তো অ্যালিগেশন মেথড। এই যে মেথডে এই ফ্র্যাকশন রাখা যাবে না। ফ্র্যাকশনটার জন্য কি করবো, ফ্র্যাকশন রাখতে পারো, তাহলে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। ফ্র্যাকশনটা তোলার জন্য কি করবো, প্রতিটার সঙ্গে 7 গুণ করে দেবো। যদি এর সঙ্গে 7 গুণ করি তাহলে হয়ে যাবে 42, এর সঙ্গে 7 গুণ করলে হয়ে যাবে 28, এর সঙ্গে 7 গুণ করলে হয়ে যাবে 32। এরপরে আমাদের বিয়োগ, এখান থেকে বিয়োগ করলে 10 আর এখান থেকে বিয়োগ করলে 4, কোনো মাইনাস নেব না। ঠিক আছে, মানে এখান থেকে এর আর এখান থেকে এর, মানে এখান থেকে এর বিয়োগ, এখান থেকে এর বিয়োগ। তাহলে এর সোজা সোজা বিয়োগটা এখানে, এর সোজা সোজা বিয়োগটা এখানে। তাহলে দেখো আমাদের যে টাকার পরিমাণটা, যে ঋণ দেওয়ার পরিমাণটার অনুপাত দেখো 2:5 পেয়ে গেলাম। মানে 6% হারে 2 ইউনিট, 4% হারে 5 ইউনিট টাকা দিয়েছিল। তাহলে তোমাকে চেয়েছে কত, 6% হারে। 6% মানে এইটা, মানে এই দিকটা। তাহলে সেটার পরিমাণ কত, 2। কতর মধ্যে, 5 2 7-এর মধ্যে। টোটাল টাকা কত ছিল, 7,000-এর 2/7 ভাগ সে 6% হারে ঋণ দিয়েছিল। এবারে কাটারি করে নাও, 1,000 আর 2,000, 2 1 2, তার মানে 2,000 টাকা 6% হারে দিয়েছিল। ঠিক আছে, আশা করি এবার বোঝা গেল। চলো আমাদের নেক্সট অঙ্ক দেখো, 15 অঙ্কটা দেখো, এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক। প্রফিট লসের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক। স্বপন ঠিক আছে, গোরাচাঁদ মাহাতো এবার ঠিক আছে তো?
অঙ্কগুলো এনটিপিসির অঙ্কগুলো যদি তুমি করো, তোমার আশা করি তোমার অনেক অঙ্কের ডেপথ বেড়ে যাবে, শিওর। কারণ এখানে অনেক ধরনের অঙ্ক থাকে, অনেকটা সিলেবাসটা অনেকটা বেশি এবং এর ডেপথটা একটু বেশি। ঠিক আছে, আশা করি বিশেষ করে পাটিগণিতের অঙ্কগুলো সুন্দর তোমার ডেপথ বেড়ে যাবে যদি তুমি। আর আমি এখন এনটিপিসি দেখো, আমি 2021 সাল নিয়ে পড়ে আছি, অনেক শিফট আছে 2021-এ, আমি কোশ্চেন দেখে আলাপ হয়ে যাচ্ছি করে করে। ঠিক আছে, লাভলি বিক্রয় মূল্যের উপর তার লাভের শতকরা হার নির্ণয় করে, আর বান্টি কেনা দামের উপর গণনা করে। আবার তাদের লাভের পার্থক্য 100 টাকা। কিন্তু আবার কি বলেছে, যদি তাদের বিক্রয় মূল্য এক হয় এবং তারা উভয়েই 25% মুনাফা লাভ করে, তাহলে বিক্রয় মূল্য কত ছিল? দেখো, প্রথমে আমরা কি করব, 25% মানে বার করে নেবো। 25% মানে আমরা জানি 25/100, তার মানে 1/4। যদি আমি লাভলির কেসটা ভাবি, লাভলি কি করছে, বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা বার করছে। বিক্রয় মূল্য মানে এটা সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য। লাভলি বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা বার করে, তার মানে এটা যদি বিক্রয় মূল্য হয়, এটা কেনা মূল্য হবে। মানে বিক্রয় মূল্যের যদি 4 টাকা হয়, লাভ করছে 1 টাকা। মানে বিক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তাহলে 1 টাকা লাভ করছে, তার মানে সিপি কে নিশ্চয়ই 3 টাকা হতে হবে, তবে তো 1 টাকা লাভ করেছে। এটা বিক্রয় মূল্যের উপরে। কিন্তু আবার বান্টি কি করেছে, সেটা কেনা মূল্যের ক্রয় মূল্যের উপর নির্ভর করছে। তার মানে ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তাহলে 1 টাকা লাভ করছে, তার মানে বিক্রি করতে হবে 5 টাকায়। এইটাই হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য ডিফারেন্স। যদি বিক্রয় মূল্য বলে, আগে বিক্রয় মূল্য লিখবে, 1 লাভ, তাহলে 1 টাকা লাভ করতে হলে নিশ্চয়ই 3 টাকায় কিনতে হয়েছে। যদি ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 4 টাকা ক্রয় মূল্যতে লিখবে, 1 লাভ, মানে 5 টাকাতে বিক্রি করতে হবে। এবার তুমি টাকায় বললাম, ইউনিটে ভাবো। বেশ, এই হলো গল্প। এবারে কি বলছে, যে তাদের বিক্রয় মূল্যটা একই, কিন্তু এখানে 4, 5 এটাকে একই করতে হবে। তার মানে এর সঙ্গে তুমি 5 গুণ করে দাও, আর এর সঙ্গে 4 গুণ করে দাও, তাহলে আলটিমেট আমার দাঁড়াচ্ছে কি, 5 3 15, 5 4 20। এটা লাভলির ক্ষেত্রে। আর বান্টির ক্ষেত্রে কি আসছে, 4 4 16, 4 5 20। বিক্রয় মূল্য সেম হয়ে গেছে। এবারে কি বলছে, তাদের লাভের পার্থক্য 100। দেখো, লাভলির ক্ষেত্রে 15 টাকায় কিনে 20 টাকায় বেচেছে, 5 টাকা লাভ। বান্টির ক্ষেত্রে 16 টাকায় কিনে 20 টাকায় বেচেছে, 4 টাকা লাভ। তাহলে লাভলির ক্ষেত্রে 5 টাকা আর বান্টির ক্ষেত্রে 4 টাকা। ডিফারেন্স কত, 1। সেই একটাই বলে দিচ্ছে 100 টাকা। ব্যাস। বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য মানে তো 20 ইউনিট। 1 ইউনিট যদি 100 হয়, 20 ইউনিট মানে 2000 টাকা। তার মানে তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বলো বোঝা গেল কিনা বলো। খুব ইন্টারেস্টিং অঙ্ক এগুলো। না, এই ধরনের অঙ্ক তুমি করতে করতে প্রচুর তোমার ডেপথ বাড়বে, শিওর বাড়বে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক যাই এবার আমরা। সবাই বুঝে যাচ্ছে তো? কমেন্ট আসছে না, তোমাদের কমেন্ট আসছে না। কমেন্ট এলে বুঝতে পারতাম যে বুঝতে পারছো কি পারছো না, বা উত্তরও দিচ্ছ না। ব্যাস, এই অঙ্কটা দেখো। আমার মনে হচ্ছে এই অঙ্কগুলো আমি এই শিফটটা করেছিলাম নাকি, আমার ঠিক খেয়াল করতে পারছি না, মনে হচ্ছে যেন করেছি আগে। এই যে পার্সেন্টেজের ক্লাস করবো, এর পরের চ্যাপ্টারই পার্সেন্টেজ আছে। মানে আমরা অলরেডি 5টা চ্যাপ্টার শেষ করে দিয়েছি, এর পরের চ্যাপ্টার শতকরা আছে সম্ভবত। আমি আমার মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি ক্লাস, 4 দিন 8টা থেকে আমি ম্যাথ করাই। তাহলে মঙ্গলবারটা আমি পার্সেন্টেজ শুরু করবো। ঠিক আছে, মঙ্গলবার 8টায় পার্সেন্টেজ শুরু করবো। ওকে, বাল্ব ভর্তি একটি বাক্সের মধ্যে 4% বাল্ব ভাঙা এবং অবশিষ্ট অংশের 25% ত্রুটিপূর্ণ। যদি ভাঙা এবং ত্রুটিপূর্ণ বাল্বের মোট সংখ্যা হয় 112, তাহলে বাক্সটিতে মোট বাল্বের সংখ্যা কত? তুমি ধরে নাও টোটাল 100টা বাল্ব আছে, তার মধ্যে 4% ভাঙা, তাহলে 100-র 4% মানে 4, মানে 4টা ভাঙা। তাহলে 4টা যদি বাদ দিয়ে দিই, তাহলে এখনো আমার কতগুলো বাল্ব আছে, 96টা। ক্লিয়ার? অবশিষ্ট মানে 96, এর 25% ত্রুটিপূর্ণ। তাহলে 96 এর 25% মানে কত হচ্ছে বলো দেখি। 25-এর 100, 6 পয়সে 150, মানে হচ্ছে 5 1, আর 9 পয়সা 225, আর এদিকে তোমার 1 26, মানে তোমার হচ্ছে মানে 25% মানে কি 25-এর 100 তো। তার মানে তুমি 4 পয়সা 100, 4 14, 4 24 96, 24টা, তাই না? তার মানে 96 থেকে যদি আমি 24 বিয়োগ করে দিই, তাহলে কত পড়ে থাকছে, 2 আর 7।
তাহলে আমরা কি পেলাম, চারটা বাল্ব ভাঙ্গা আর 72টা হচ্ছে ত্রুটিপূর্ণ। ক্লিয়ার? এবারে কি বলেছে, যদি ভাঙ্গা এবং ত্রুটিপূর্ণ বাল্বের মোট সংখ্যা 112, তার মানে 4 + 72 কত হচ্ছে 76, তাই না? এই সংখ্যাটাই তোমাকে বলেছে 112। ওকে, 4 দুগুণে 8, 4 4 16, 2 7, 72, 76। তাহলে এটা কাটারি করলে কত হচ্ছে আমাদের, 76 দুগুণে হচ্ছে 2 6 দুগুণে 12 না 25% আমাদের ত্রুটিপূর্ণ। 4 5 100, 4 24 96। তো 96 থেকে 24টা বিয়োগ করলে 72টা হয় আমাদের রাইট। অর্থাৎ 72টা ত্রুটিপূর্ণ আর 4টা আমাদের বাল্ব ভাঙ্গা। তাহলে 72 4 76 সমান হচ্ছে 112। তাহলে বাক্সটিতে মোট বাল্বের সংখ্যা কত? তাহলে আমাকে 76 সমান 112, 1 ইউনিট আর 100 ইউনিট বার করতে হবে। ঠিক আছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে কোথাও একটু গোলমাল হয়েছে। ও দেখেছো, 1 মিনিট। বেশ, এখানে ক্যালকুলেশন করলে আমার পাচ্ছি 25% ত্রুটিপূর্ণ, মানে 24টা ত্রুটিপূর্ণ। ঠিক আছে, তাহলে 4টা ভাঙা, 24টা ত্রুটিপূর্ণ, অবশিষ্ট বার করতে বলেনি, আমি বিয়োগটা বেকার করছিলাম। তাহলে এই টোটাল সংখ্যাটা হচ্ছে আমাদের কত, টোটাল সংখ্যাটা হচ্ছে 28। ঠিক আছে, তাহলে 28 ইউনিট মানে 112, আমাকে বার করতে হবে টোটাল বাল্ব সংখ্যা মানে 100টা। তাহলে 1 ইউনিট মানে 28 আর 100 ইউনিট মানে 100। ঠিক আছে, এটা করলে আমাদের হয়ে যাবে। তাহলে 28 4 112 আর 4 100 হচ্ছে 400। তার মানে 400 হচ্ছে টোটাল বাল্ব ছিল। ক্লিয়ার? ইয়েস ইয়েস, ঠিক আছে, বুঝা গেছে এবারে গোরাচাঁদ? হ্যাঁ ঠিক আছে, ওকে চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এটা নাম্বার সিস্টেমের খুব সব থেকে সোজা অঙ্ক এবং খুব ইন্টারেস্টিং অঙ্ক। এই অঙ্কগুলো পড়ছে পরীক্ষায়, তবে একটু ঘুরিয়ে দিচ্ছে পরীক্ষার সময়, ওইটুকু ঘুরানোতেই চাপ হয়ে যায়। সূত্রটা কি ছিল আমাদের, যে এলসিএম গুণিত এইচসিএফ সমান হচ্ছে প্রোডাক্ট মানে এ ক্রস বি। ঠিক আছে, এ বি যদি দুটো সংখ্যা হয় তাহলে সংখ্যাগুলোর লসাগু গুণিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাই না? লসাগু দিয়ে দিয়েছে, গোসাগু দিয়ে দিয়েছে, আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে একটু কায়দা করে। কি দিয়ে দিয়েছে না, যদি যে সংখ্যাটার কথা বলেছে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে 44 হয়, তাহলে কোনো একটা সংখ্যা তাকে যদি 2 দিয়ে ভাগ করে 44 হয়, তাহলে সংখ্যাটা কত, 44 গুণিত 2। মানে একটা সংখ্যা 88 তোমাকে দিয়ে দিয়েছে। আর একটা সংখ্যা কি করে পাবো না, একটা সংখ্যা 88 নামিয়ে দেবেন নিচে। অর্থাৎ লসাগু গোসাগু গুণিত লসাগু ডিভাইডেড বাই, মানে এই যে এ গুণিত বি, মানে দুটো সংখ্যা ছিল, তাহলে একটা সংখ্যা আমাকে বার করতে হবে, একটা সংখ্যা নিচে নামিয়ে দেবো, তার মানে সেটা কত হচ্ছে 88। ব্যাস, তাহলে সংখ্যাটা কি করে পাবো, 2 132। তার মানে অপর যে সংখ্যাটা সেটা হয়ে গেল 132। একদম একদম রাইট অ্যান্সার দিয়েছে, সুন্দর হচ্ছে। চলো নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা তোমাদেরকে বারবার বলে দিই যে আমাদের টেলিগ্রামের চ্যানেলে এইটারই যে পিডিএফ কপিটা ওখানে দেওয়া হবে, যাতে তোমরা পরবর্তীকালে নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। আর ভিডিও লিঙ্কটাও দেওয়া হবে, কেননা ভিডিও হারিয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, আর আমাদের ইউটিউব সিএসএন স্টাডি তোমরা যদি এখনো না জয়েন করছো, ওখানে জয়েন করে থাকো, ওখানেও কিন্তু এই ভিডিওগুলো দেওয়া হবে, ওখানেও এইগুলোর লাইভ ক্লাস করা হয়। ঠিক আছে, দেখো এটা কি বলছে, দেখো এটা বলো তো, এটা 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 বলো বলো বলো। এটা সিম্পল কনসেপ্টের অঙ্ক, এটা কিছু নেই, এটা অঙ্ক নয়, এটা গল্প। বলো তো এই গল্পটার উত্তর কি হবে? ধাঁধা ধাঁধা, বলো, এটা আমি করব না। একটি দাবা প্রতিযোগিতায় 125 জন অংশগ্রহণ করেছিল এবং সেই প্রতিযোগিতায় নকআউট হিসেবে পরিচালিত হবে। তার মানে কি, যে হেরে যাবে তাকে বের করে দেওয়া হবে ম্যাচ থেকে। তাহলে পুরো প্রতিযোগিতায় মোট কতগুলি ম্যাচ খেলা হবে? ঠিক আছে, বলো। বলো এই অঙ্কটা। কতগুলো ম্যাচ খেলতে হবে? নকআউট মানে একজনকে উইনার হিসেবে বেছে নিতে হবে।
ঠিক আছে, এটা সিম্পল গল্প কিন্তু, হ্যাঁ, এটা তোমাদের পারা উচিত, একটু ভাবলেই পারবে। দেখো প্রত্যেক খেলাতে দুজন করে খেলা হয়, তাই না? তোমাদের উত্তর পাচ্ছি না মানে তোমরা বুঝতে পারছো না অঙ্কটাকে, এটা অঙ্ক নয় কিন্তু। হ্যাঁ, প্রত্যেক খেলাতে দুজন করে খেলা হয়, একজন হেরে গেলে তাকে বাদ দেওয়া হবে, একজন উইনার হিসেবে ধরে নেওয়া হবে। এরম করে 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 লাস্ট পর্যন্ত একজনকে উইনার হিসেবে মানে তুলে নিয়ে আসতে হবে 125 জনের মধ্যে। তাহলে কতগুলো ম্যাচ খেলতে হবে? তার মানে কি 125 জনের মধ্যে একজনই উইনার হবে, তার মানে 124 জনকে মানে নক আউট করতে, বের করে দিতে হবে, তার মানে 124টা ম্যাচ খেলতে হবে, এই তো ব্যাপার। তার মানে উত্তর সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, না 124 হবে, এইটাই তো, প্রত্যেক ম্যাচে একজন করে বেরোবে। ঠিক আছে, প্রত্যেক ম্যাচে একজন করে বেরোবে, তার মানে 125 জনের থেকে একজনকে যদি উইনার হিসেবে তুলে আনা হয়, তার মানে 124 জনকে বের করে দিতে হবে, তার মানে 124 বার ম্যাচ খেলে 124কে হারাতে হবে, এই তো ব্যাপার। চলো এটাও দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। এটা 7×1=2। হ্যাঁ, এটাও কিন্তু আমরা অ্যালিগেশন দিয়ে করব, একটু আগে অঙ্কটা করেছিলাম, যে অঙ্কটা সেই সরল সুদ কুশ দিয়ে করেছিলাম না অ্যালিগেশন দিয়ে, এটাও সেটা করব। ওকে, একটা লোক দুটো টেবিল কিনেছে 1350 টাকা দামে। সে একটা টেবিল বিক্রি করছে 6% ক্ষতিতে, আর একটা টেবিল বিক্রি করছে 7.5% লাভে। সব মিলিয়ে তার লাভও হয়নি, ক্ষতিও হয়নি। ঠিক আছে, মানে যে দামে কিনেছে সেই দামে বেচেছে। তা দুটি টেবিলের ক্রয় মূল্য কত, পার্থক্য কত, দুটি টেবিলের ক্রয় মূল্যের পার্থক্য কত? দেখো প্রথমটা 6% ক্ষতিতে, -6 দিলাম। দ্বিতীয়টা হচ্ছে 7.5, 7.5ও করতে পারো বা 15 দিয়েও করতে পারো, দিয়ে ওভারঅল লাভও হয়নি, ক্ষতিও হয়নি। ক্লিয়ার? এবার এটা বিয়োগ করে দাও, 6 7.5, তাই না? তাহলে একটা তুমি দশমিক তুলে নিয়ে এখানে বসে দিতে পারো, দশমিক তুলে এটা দশমিক তুলে দিই, তাহলে 60 করে দিলাম। তাহলে যদি আমি এটাকে তুলে নিই, মানে ভাগ করি, রেশিও করি, তাহলে 5×75, 4×60। বেশ, তাহলে যেটা ক্ষতি, অর্থাৎ টেবিলটা যেটা ক্ষতি তার দাম 5 টাকা, আর যেটা লাভ হয়েছে সেটা 4 টাকা। তোমাকে বলেছে দুটো টেবিলের ক্রয় মূল্যের পার্থক্য কত, তাই না? তাহলে এটা ক্রয় মূল্যটা, তা টোটাল ক্রয় মূল্য কত? টেবিল আর এই দুটো টেবিলের ক্রয় মূল্য কত পাচ্ছেন? 9। সেই 9 মানেই তো তোমার দিয়ে দিয়েছে 1350। ঠিক আছে, 1 মানে কত? 1350কে 9 দিয়ে ভাগ করে দেবো, 9 1 কে 9, 5 9 45, 150। তোমাকে চেয়েছে টেবিলের ক্রয় মূল্যের পার্থক্য। তাহলে প্রথম টেবিলের ক্রয় মূল্য 5 ইউনিট, দ্বিতীয় টেবিলের ক্রয় মূল্য 4 ইউনিট, তাহলে ক্রয় মূল্যের পার্থক্য কত? 1। সেই 1 ইউনিট মানে 150, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ রাইট, 3 জন হলে দুটো ম্যাচ অবশ্যই। তাহলে দেখো এই অঙ্কটা বোঝা গেল। দেখো এই ধরনের যত অঙ্ক করবে তুমি, তোমার যেই পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নাও না কেন, সে সিপিডব্লিউপি, এসএসসি, জিডি যাই দাও, এগুলো করতে করতেই তোমার কিন্তু স্কিল বাড়বেই বাড়বে। ঠিক আছে, কত ধরনের অঙ্ক দেখতে পাচ্ছ। 4টা করে সপ্তাহে ক্লাস করছি, আমাদের 4টা ক্লাস করার পর প্রতি মানে 1 মাস ক্লাস করে দেখবে তোমার ম্যাথের অনেক বেড়ে আছে। তারপর তো আমি চ্যাপ্টার ওয়াইজ করছি, তাই না? দেখো এটাও কিন্তু হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক। ওকে, দিনের কোনো এক সময়ে একটি বৈদ্যুতিক পোল 28 মিটার লম্বা ছায়া তৈরি করে। ধরো এরকম একটা বৈদ্যুতিক পোল ছিল, ছায়াটা তৈরি করেছে 28 মিটার লম্বা। বোঝা গেল? ওই একই সময়ে কাছাকাছি থাকা একটা 8 মিটার উঁচু গাছ, 8 মিটার উঁচু গাছ, ওকে, সে ছায়া করেছে 14 মিটার। তাহলে বৈদ্যুতিক পোলটির উচ্চতা নির্ণয় করো। এই উচ্চতা তোমাকে বার করতে বলেছে। কিভাবে বার করবে? কিভাবে বার করবে? ঠিক আছে, সিম্পল কনসেপ্ট, সিম্পল। যদি তুমি মুখে মুখে করতে চাও, দেখো ছায়া বাড়ছে মানে কি, হাইট যত বাড়বে মানে ছায়া বাড়ছে মানে কি হাইটটা তত বেশি লম্বা। তার মানে এখান থেকে দেখো এখানে ডবল হয়েছে, তার মানে এখান থেকেও ডবল হবে, তাহলে 8 দুগুণে 16 হয়ে যাবে। সিম্পল অঙ্ক। যদি তুমি এরকম ট্রিক্স না বুঝতে পারো, সদৃশ কোণ ত্রিভুজ, তার মানে এটা বাই এটা, এই জিজ্ঞাসা চিহ্ন বাই 28,
সমান লম্ব বাই ভূমি, সোজা কথায় এইটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, দুটোই তো টেন থিটা সমান লম্ব বাই ভূমি, টেন থিটা সমান জিজ্ঞাসা, এটা দুটো সমান করে দিলাম। এভাবেও ভাবতে পারো 14 দুগুণে 28, 2 8 দুগুণে 16, জিজ্ঞাসা মানে 16। তো এইটাতে চেয়েছিলাম, তাই না? তাহলে এইভাবে তুমি এই অঙ্কটাকে কুইক সলভ করতে পারবে। রাইট অ্যান্সার দিচ্ছ, রাইট, একদম সুন্দর হচ্ছে। চলো নেক্সট অঙ্ক দেখো, এটা একটা সিম্পল সরলের অঙ্ক, এটা করো, এটা উত্তর বলো তো দেখি, আমি একটু ওয়েট করছি, কারণ তোমরা করছো না, সবার সময় উত্তর না, প্র্যাকটিস না করলে হবে না। রাইট অ্যান্সার, আগেরটা রাইট দিচ্ছ বিশ্বজিৎ 16। চলো এই অঙ্কটা একটু করো, করো দেখি অঙ্কটা কিভাবে করছো, কত উত্তর হবে জানো? কত উত্তর হবে? √81, রুট আন্ডার 0.81, রুট আন্ডার 0.0081। সিম্পল বর্গমূলের খেলা। এটার বর্গমূল হচ্ছে আমরা কি জানি 9, এটার বর্গমূল হচ্ছে 0.9, আর এটার বর্গমূল হচ্ছে 0.09। তাহলে প্রথমে এটা যোগ করে দাও, তাহলে আমি দেখতে পাচ্ছি কি 9.99, তার সঙ্গে এটার বর্গমূল কত, একের গায়ে দুটো শূন্য, তার সঙ্গে 100 গুণ, তার মানে দশমিকটা 2 ঘর সরে যাবে, তারপরে 999 হলো কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? সব বোঝা গেল তো? বিশ্বজিৎ, বিদিশা, গোরাচাঁদ, রাহুল, ক্লিয়ার সব? ইয়েস ইয়েস, 999 হবে এই অঙ্কটার রাইট অ্যান্সার। তাহলে এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় দিচ্ছে, তুমি তো দেখতেই পাচ্ছ, খুব জটিল তা নয়, কিন্তু পরীক্ষার হলটাই একটা চাপের জায়গা, কারণ সেখানে একটা গুরুগম্ভীর পরিবেশ, স্যার ম্যাডামরা ঘোরাঘুরি করবেন, তোমার যারা কম্পিউটার তারা পরীক্ষা দিচ্ছে, মাথা গেঁদে একটা চাপ থাকবে যে ও কত লিখছে আমি লিখতে পারছি না, এরকম একটা চাপ থাকবেই। দেখো এই অঙ্কটা দেখো কি বলছে, 3টি পৃথক রাস্তার মোড়ের ট্রাফিক সিগন্যালগুলি যথাক্রমে 48 সেকেন্ড, 72 সেকেন্ড ও 108 সেকেন্ড অন্তর পরিবর্তিত হয়। যদি তারা সকলে 8টা 20-তে একসাথে পরিবর্তিত হয়, তবে তারা পরে আবার কখন একসাথে পরিবর্তিত হবে? এই ধরনের অঙ্কের একটাই ট্রিক্স, ধরে লসাগু করে দেওয়া, তাই না? তাহলে এই 3টে সংখ্যাকে টুকটুক করে লসাগু করে দাও, 48, 72, 108। তাহলে এটা তোমার কত খাচ্ছে বলো দেখি, একদম কত খাওয়ানো যায় সব থেকে বেশি? 12 খাই দেবো নাকি? 4 12 48, 6 12 72, আর 9 12 108। আর কত খাওয়াবো এবারে? 2ও খাওয়াতে পারি, 3ও খাওয়াতে পারি, আগে 3টা খাইয়ে দিই, 2 আর 3, তারপর 2 খাইয়ে দিলাম, 2 1 3, 3 দুনে 6 দুনে 12, 3 12 36, তাহলে 36 গুণিত 12, তার মানে 6 12 72, 7 3 12 36, আর 7 হচ্ছে 43, 432 সেকেন্ড পর তারা একসাথে পরিবর্তিত হবে। এটা সহজ ট্রিক্স, কিন্তু তোমাকে এখানে এইসব অনেক কিছু করে দেওয়া আছে, তার মানে এটাকে তোমাকে মিনিট সেকেন্ডে নিয়ে চলে এসো, তোমরা 60 দিয়ে ভাগ করে দাও, 60 দিয়ে ভাগ করলে তোমার কত খাওয়াতে হবে বলে দেখি, 6 6 36, 360, 6 7 42, 420, মানে 7 খাই দেবো, 7 মিনিট 12 সেকেন্ড হচ্ছে, দেখো, তাই না? তার মানে 8টা 20-তে একসাথে বেজেছিল, 7 মিনিট 12 সেকেন্ড পর আবার একসাথে পরিবর্তিত হবে, 8টা 20 আর 7 মিনিট 12 সেকেন্ড, মানে 8টা 27, মানে 8 বিসর্গ চিহ্ন তোমার 27, বিসর্গ চিহ্ন 12, সে ডিজিটাল ঘড়িতে যে চিত্র দেখাবে সেটা হচ্ছে তোমার 8 27 12, এইটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা এরকম ভাবে সলভ করে নিতে পারবে। চলো নেক্সট অঙ্ক দেখো, দেখো এই অঙ্কটা কি বলছে, একটা বর্গাকার জমির ক্ষেত্রফল 11,025 মিটার স্কোয়ার, জমিটিকে চারিদিকে বেড়া দিতে প্রতি মিটার 85 টাকা খরচ হলে মোট কত খরচ হবে? কেউ একজন বর্গাকার জমি কিনেছে, এই ক্ষেত্রফলের সেই জমিটিকে বেড়া দিতে হবে, এটা সেই স্বাধীনতার আগের বছরের হিসাব, প্রতি মিটারে 85 টাকা খরচ হলে মোট কত খরচ হবে, তাই না? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, বেড়া দেওয়া মানে কি, পুরো
চার বাউন্ডারিটা মারা, বাউন্ডারি মানে পরিধি মারা, পরিধিকে বেড়া দিয়া। তাহলে এখানে বর্গক্ষেত্রের পরিধি মানে আমরা কি জানি 4 গুণিত বাহু। বাহু কি করে পাবো না, ক্ষেত্রফল বলে দিয়েছে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার তোমার দেয়া আছে 11,025। একটা বাহু কি করে বার করবো না, এটাকে বর্গমূল করে দিলাম। এর বর্গমূলটা কি না, এটা 25 5 হবে, এটা দেখো 10 11 110 মানে 10 হবে 105, তাই না? আমরা যদি এরকম কোন সংখ্যার বর্গ করি কিভাবে করি না, লাস্ট যদি 5 থাকে তবেই নিয়মটা, লাস্ট 5 থাকলে তার বর্গ করে দিবে। এবার এই যেটা আছে 3, তার পরবর্তী সংখ্যা 4, 3 4 12, এইটা হয়ে গেল বর্গ। ঠিক আছে, বর্গমূলের ক্ষেত্রেও তাই করব। 25 মানে 5, 110কে পরপর দুটো সংখ্যার গুণ করলে কোনটা হচ্ছে 10 গুণ 11, কমটা নেবো 10। এগুলো গল্প, এগুলো ট্রিক, এগুলো আমরা ছোট ছোট ভিডিও করেছি, আবার দেবো, মাঝে মাঝেই দেবো এগুলো। ঠিক আছে, কারণ যত তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, এই ট্রিকগুলো তোমাকে জানতেই হবে, তবে কিন্তু তোমার অনেক সময় বাঁচিয়ে দেবে। ব্যাস, তার মানে দেখো একটা বাহু পেয়ে গেলাম 105, তাহলে চারটা বাহু কত হবে, একদম 4 দিয়ে গুণ করে দেবো, তার মানে 420, 420। ঠিক আছে, এইটা হলো আমাদের বর্গক্ষেত্রে চারটা মানে দেওয়ালের যে টোটাল পরিধিটা। 1 মিটারে যদি 85 খরচা হয় তাহলে এত মিটারে কত খরচা হবে, সিম্পল 85 দিয়ে গুণ, ব্যাস, তাহলে গল্প শেষ। অর্থাৎ শূন্যটা আগেই নামিয়ে দিলাম, 5 দুগুণে 10, হাতে রইল 1, 8 দুগুণে 16 আর 20, 36 আর 1 37, 3 4 তে 32 ने 35, 35,700। कहाँ से कहाँ पे, सी, ऑप्शन सी इज द राइट आंसर। একদম রাইট आंसर দিয়েছো, সুন্দর হচ্ছে, গুড। ঠিক আছে, চলো আমাদের 24 অঙ্ক যাই। দেখো এটা আমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এই যে আমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে বইয়ের, প্রথমে আছে শতকরা, তারপর সরল সুদ, তারপর জটিল সুদ। ভালো করে ফলো করবে, এগুলো কিন্তু আমি করিয়ে দেবো। ঠিক আছে, মানে নিয়মিত ফলো করতে হবে। মঙ্গল বৃহস্পতি শনি রবি 4টা ডেটের মধ্যে ঘুরে ঘুরে আমি চ্যাপ্টারগুলো পড়াচ্ছি। ওকে, ঠিক 8টার সময় আমাদের ক্লাস হবে, ডট 8টা বেজে চলে আসবে, কোনো অসুবিধা হবে না, অঙ্ক তোমরা শিখেই যাবে। এখান থেকে দেখার পর যদি না শিখে মনে হয় তাহলে আর কিছু বলার নেই আমার। আশা করি তোমাদেরকে শেখাতে পারবো যদি নিয়মিতভাবে ক্লাসগুলো একটু ফলো করো। প্রথম বছরে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের অনেক অনেক ব্যাপার আছে, ওইসব আমার দেখার দরকার নেই। যে অঙ্ক দেখো, যখন আমি চ্যাপ্টারটা করাবো তখন তোমার চ্যাপ্টার ওয়াইজ করবে। এখন তো একটা অঙ্ক পাচ্ছি, সেই অঙ্কের ক্ষেত্রে ট্রিক্সটা ভাবো। 3টা বছর আছে, প্রথম বছরে 4% সুদ, দ্বিতীয় বছরে 5%, তৃতীয় বছরে 6%। মূলধনটা দিয়ে দিচ্ছে, সুদটা কত বার করতে হবে। 4% মানে আমরা কি জানি, 4% মানে হচ্ছে 4 এর 100, মানে আমরা জানি 1 এর 25। মানে প্রথম বছরে যদি 25 টাকা ব্যাংকে দিই, প্রথম বছরের শেষে আমাকে ব্যাংক দিবে 26 টাকা। এবার দ্বিতীয় বছরে কি আছে, 5%। দ্বিতীয় বছরে 5%, 5% মানে 5 এর 100, মানে আমরা জানি 1 এর 20। মানে যদি আমি 20 টাকা দিই তাহলে আমাকে 21 টাকা ফেরত দেবে। তৃতীয় বছরে 6%, তৃতীয় বছরে 6% মানে 6 এর 100, মানে হলো গিয়ে 3 এর 50, মানে 50 টাকা ব্যাংকে দিলে আমাকে 53 টাকা ফেরত দিবে। 3টা বছরের হিসাব। এবার যদি আমি গুণ করে দিই, এদিকটা আসল আর এদিকটা সুদ সহ, সুদ আসল, তাহলে এটা যদি গুণ করে দিই, দেখো 25 গুণে 50 মানে হচ্ছে 25,000 পাচ্ছি। দেখো এটাই তো আসল বলে দিয়েছে, তাই না? তার মানে এই গুণটা আমাকে করলেই আমি সুদ আসলটা পেয়ে যাবো। তাহলে প্রথমে তুমি এক কাজ করে 21 আর 26 গুণ করে দাও, 6 1 6, 2 1 2, 6 2 12, 2 14 7 1, 2 4 5। এবার 53 সঙ্গে গুণ করবো, 3 6 18 1, 3 4 12, 5 4 30, 42 1 43, 3 4, 3 5 15, 4 5 20, 35, 35 আর 4 39, 3 5 5 25, 28। ব্যাস, এবারে এই ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছি আমি, ডিফারেন্সটা দেখতে পাচ্ছি আমি 5 3, 3938। এইটা হলো সুদ। তার মানে কোথায় আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো তো এই অঙ্কটা বোঝা গেল কিনা সবাই? একটু একটু নোট মানে আমাকে ইয়ে দাও, রেসপন্স দাও, বোঝা গেল কিনা? চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তো। তাহলে এই ধরনের অঙ্ক অনেক সহজভাবে তুমি পরীক্ষায় করে দিয়ে আসতে পারবে। এরকম গুলো পরীক্ষায় পড়ছে। অপশন সি ঠিক আছে না, অপশন সি এটার নয় তো, কোনটা দিয়েছো জানি না। বলো এই অঙ্কটা সবাই বুঝতে পারলে সবাই? চলো তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই। ব্যাস, দেখো এইটা একটা সূচকের অঙ্ক, সেই বেস পাওয়ারের অঙ্ক।
এখানে কিছু সূত্র আমি তোমাকে বলে দিচ্ছি কি করবে। এক্স টু দি পাওয়ার এম গুণিত এক্স টু দি পাওয়ার এন মানে হলো গিয়ে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় যদি গুণ হয়, আর যদি ভাগ হয় তাহলে কি হয় না বেসগুলো বিয়োগ হয়ে যায়, এই পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। বেস যদি একই থাকে এরকম কোন সংখ্যার ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। আর যদি বেস সমান হয় তাহলে এরকম ক্ষেত্রে পাওয়ারগুলো সমান হয়ে যায়, এটা একটা ফর্মুলা। আরেকটা কি, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম হলে আমি লিখতে পারি এক্স ওয়াই টু দি পাওয়ার এম, এরকমও লিখতে পারি। এগুলো কিছু ফর্মুলা আমাদের করতে হয়, এই ফর্মুলা করলে তুমি এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজেই পারবে, ঠিক আছে। তাহলে এখন এই ফর্মুলাটা আমার এখানে যদিও লাগছে না, এই ফর্মুলাটা আমার এখানে লাগছে না, এখানে আমাকে কি বলেছে বলো তো, একটু কালিটা চেঞ্জ করো এখানটায়, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম মানে এইটা, মানে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন মানে -3 -5 সমান এইটা আছে এদিকে, ব্যাস, ঠিক আছে, ব্যাস। এবারে এই ফর্মুলা লাগাবো, এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন, বেস সমান তার মানে পাওয়ারগুলো সেম, দেখো বেস সমান তার মানে পাওয়ারগুলোকে সেম করে দেবো, মানে -8 -3m প্লাস 1। একটু অদল বদল করে দাও, এটাকে এদিকে নিয়ে চলে এসো 3m, আর -1টাকে ওদিকে নিয়ে চলে যাও 9, 3 দিয়ে ভাগ করে দাও, m সমান হয়ে গেল গিয়ে 3। কি চেয়েছে, m এর মান, মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে, একদম রাইট অ্যান্সার দিয়ে দিচ্ছ, গুড, সুন্দর অ্যান্সার দিচ্ছ বিদিশা। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা এবারে প্র্যাকটিস সেটের শেষ দিকে চলে আসছি ক্রমশ, চলো এই অঙ্কটা করো, এটাও খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অঙ্ক, পারতেও পারো নাও পারতেও পারো, আমি বলতে পারছি না, তোমাদের যদি সূত্রগুলো জানো কনসেপ্টটা জানো তাহলে হয়ে যাবে, ঠিক আছে। বলো কি হবে অঙ্কটা এবারটি। একটি রম্বসের পরিসীমা দিয়ে দিয়েছে, একটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, রম্বসের ক্ষেত্রফল কত। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে রম্বসের ক্ষেত্রফল কি, দিয়ে সেই অনুযায়ী আমাকে এগোতে হবে। দেখো অঙ্ক কিভাবে করতে হয়, কিছু জিনিস দেওয়া থাকে আর কিছু বার করতে বলে, ওই দেওয়ার বের করার মধ্যেখানে কানেকশন ঘটানোটা হচ্ছে ফর্মুলা। সেই ফর্মুলাগুলো তুমি যদি জানতে পারো বা কনসেপ্টও বলতে পারো তাহলে তোমার অঙ্ক শেষ হয়, অঙ্ক হয়ে যায়। কিছু জিনিস দেওয়া আছে আর কিছু জিনিস বার করতে হবে, কি বার করতে হবে সেটা ওই দেওয়া থেকে নিয়ে আসতে হবে। গল্প এরকম, তোমাকে রম্বসের ক্ষেত্রফল বার করতে বলেছে, রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে, এইটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তাহলে ধরো এরকম একটা রম্বস, ওকে, তো রম্বসটাকে আমি একটু ছবিটাতে একটু এইটা দিয়ে দিলাম, ওকে, দুটো কর্ণ, আমরা জানি রম্বসের দুটো কর্ণ পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে, তো একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 42 সেমি, তার মানে নিশ্চয়ই এইটা 21, এইটা 21, ওকে। আর কি দিয়ে দিচ্ছে না পরিসীমা, রম্বসের পরিসীমা মানে 4 ইন্টু বাহু, তার মানে এখান থেকে যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে বাহুটা পেয়ে যাব, তার মানে 116কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 4 9 36, মানে বাহুটা পেয়ে গেলাম। তাহলে একটা কর্ণ দেওয়া ছিল, বাহুটা পেয়ে গেলাম, আর একটা কর্ণর আমি যদি এইটা পেয়ে যাই তার ডবল করলে এটা পেয়ে যাবো। তাহলে এটা কি করে পাবো, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, লম্ব অতি পেয়ে গেছি, এইটা কি করে পাবো, এটাকে পেতে গেলে আমার এই ফর্মুলা যদি ইউজ করে দিই তাহলে হয়ে যাবে অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ব্যাস এই পটটুকু পেয়ে যাবো, আর তার সঙ্গে যেটা হবে সেটা 2 গুণ করলে এটা পুরোটাই পেয়ে যাবো। তাহলে এইটা কি করে পাবো না, রুট দিয়ে দিলাম, রুট 29 প্লাস 21 30 40 50, ঠিক আছে, আর 29 মাইনাস 21 8, আর 25 কত হয় 400, তার মানে এর বর্গমূল হয়ে যাচ্ছে 20, তার মানে এই পার্টটুকু 20, এই পার্টটুকু 20, তার মানে পুরো কর্ণটা গেল 40। তাহলে ক্ষেত্রফল কত হলো আমাদের, হাফ ইন্টু কর্ণদের গুণফল, একটা কর্ণ দেওয়া ছিল 42 আর আমি আর একটা কর্ণ পেয়ে গেলাম 40,
20 42 84 840 বর্গ সেমি। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল তো? সবাই একটু বলো তো বোঝা গেল কিনা, বলো সবাই বোঝা গেল কিনা। এখানটা আমরা কি করলাম, দুটোর বর্গ করে বিয়োগ করতে পারো, কিংবা এই ধরনের অঙ্কতে বর্গ করে বিয়োগ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এর থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দেবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি মানে 29 প্লাস 21, এ মাইনাস বি মানে 29 মাইনাস 21। এটা তো তারই হয়। এইরকম ছোট ছোট ট্রিক্স ইউজ করতে হয়। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক ছিল বিদিশা, আশা করি বুঝতে পেরেছো। চলো আমাদের 27 অঙ্কটা দেখো। ঠিক আছে, এটা একটা বীজগণিতের অঙ্ক। এটা কিভাবে করতে হয় না, এইটাকে যদি তোমরা জানতে পারো তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। ঠিক আছে, তার মানে আমাকে এক্স ওয়াই চাই আর এক্স প্লাস ওয়াই চাই। তার জন্য আছে গৌরী সেন, ওখান থেকে ধরে বসাবো। তাহলে প্রথমে আমি যদি যোগ করি, দেখো প্রথমে গুণ করলে তাড়াতাড়ি পেয়ে যাবো। গুণ করলে এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, 1 পেয়ে গেলাম। ওটা আগে করে নাও, যেটা তাড়াতাড়ি হয়ে সেটা আগে করে নাও। দিয়ে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কি করবো, দেখো এটার সঙ্গে এটা গুণ, প্লাস করছি, প্লাস এটার সঙ্গে এটা গুণ, নিচে এটা গুণ। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে আমাদের √3 প্লাস 1 তার হোল স্কোয়ার, প্লাস বার করছি। এটার সঙ্গে এটা যখন গুণ করবো তখন √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এটার সঙ্গে এটা যখন গুণ করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরকম ছোট ছোট ট্রিক্স তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এরপরে দেখতে পাচ্ছি কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 মানে 3 একে 3, মানে এটা হয়ে গেল 9 মাইনাস 2 মানে হয়ে গেল 8। যা আমি কি ভুল করে দিলাম, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 6 দুগুণে 3 একে 4, 4 দুগুণে 8 বাই 2 মানে 4, তাই না? 4 হয়ে গেল। তাহলে এদিকে হচ্ছে 16 মাইনাস 2 14 হবে তো বিদিশা, 10 কেন 14 হবে, 16 মাইনাস 2 সমান হয়ে গেল 14। ঠিক আছে, 14 হবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো। 2 ইন্টু 3 প্লাস 1, 4 দুগুণে 8 বাই 2 মানে 4, 4 স্কোয়ার মানে 16 আর মাইনাস 2 মানে 14, 14 হবে। ঠিক আছে বিদিশা, 14। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এটা কি বলছে, এইটা এই ধরনের অঙ্ক যখন করবে, দেখো এইটা বোঝানোর জন্য আমি তোমাকে আমার একটা প্রিয় ইকুয়েশনের গল্প বলি। ঠিক আছে, বলো তো এই সংখ্যাটাকে কে কে ভাগ করবে। দেখো এইটাকে যদি আমি এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করি, ভাগ করা যাচ্ছে। আবার এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে যদি ভাগ করি, ভাগ করা যাচ্ছে। এক্স প্লাস 1 দিয়ে ভাগ করি, তাই না? রোডেই কিন্তু ভাগ করা যায়। এর ক্ষেত্রে ভাগ করলে ভাগশেষ শূন্য, সম্পূর্ণরূপে ভাগ করা যায়। একেও যদি এক্স প্লাস 1 দিয়ে যদি ভাগ করি, সরি 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 এটা মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস, তাহলেও কিন্তু শূন্য হয়। তাহলে কোনো সংখ্যাকে ভাগ না করে ভাগশেষ কি করে বার করা যায়, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 কে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না, এটা বোঝার জন্য তুমি এক কাজ করো, এটা সমান 0 মনে মনে ভাবো। তাহলে এখান থেকে এক্স বার করে নাও 1, এখানে বসাও 1 মাইনাস 1 সমান 0, তার মানে শিওর এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করা যাবে। ঠিক সেম কেস তাই এখান থেকেও দেখো এক্স ওর মাইনাস 1, তার মানে মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 মানে 1 মাইনাস 1 শূন্য, তার মানে এক্স প্লাস 1 দিয়ে ভাগ করা যাবে। দেখো এই যে রাশিটা যেটা দিয়েছে, এই রাশিটা এ দিয়েও ভাগ করছে, এ দিয়েও ভাগ করছে, যে সম্পূর্ণরূপে বিভাজ্য। তার মানে কি এক্স সমান একবার 1 বসাবো আর একবার মাইনাস 1 বসাবো। এই গল্পটাই আমি তখন বললাম। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমি এক্স ওয়ান 1 বসাই, কত পাচ্ছি বলতো, পি পাচ্ছি প্লাস 1 মাইনাস 2 মাইনাস কিউ সমান 0 হবে, কারণ ভাগ মিলে যাবে না। তার মানে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি পি মাইনাস কিউ, এখানটা হচ্ছে মাইনাস 1, ওই দিয়ে গেলে 1 হয়ে যাবে। আর যখন মাইনাস 1 বসাবো, মাইনাস 1 এর কিউব মানে মাইনাস 1 পি, মাইনাস 1 স্কোয়ার মানে 1 মাইনাসে মাইনাসে প্লাস 2 মাইনাস কিউ সমান 0। তার মানে এটা কত হচ্ছে পি মাইনাস কিউ সমান -3,
আলটিমেট আমি পেয়ে যাচ্ছি পি প্লাস কিউ সমান 3। তাহলে এখান থেকে তোমাকে পি আর কিউ বার করতে হবে। আর এই ধরনের ক্ষেত্রে দুটো সংখ্যার যোগফল দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে এই সংখ্যাগুলো কি করে পাই? একটা হচ্ছে যোগফল বাই 2, একটা হচ্ছে বিয়োগফল বাই 2। তার মানে 3 প্লাস 1/2 আর একটা হবে 3 মাইনাস 1/2। এটা তো ট্রিক্স। তাহলে 3 প্লাস 1/2 মানে 4, সেটা কার মান হবে? বড়টা, মানে পি এর মান। আর 3 মাইনাস 1/2 মানে 2, সেটা কার মান হবে? ছোটটা, মানে কিউর মান। তাহলে পি এর মান হচ্ছে তোমার 2 আর কিউর মান 1 হয়ে গেল। 3 প্লাস 1 4/2 মানে 2, 3 মাইনাস 1/2 মানে 2, 1। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। দেখো 29 অঙ্কটা সিম্পলি মানে একদম গাধার মতো ক্যালকুলেশন ছাড়া আর কিছু নেই। এটা মানে হচ্ছে 2 পয়েন্ট তার হোল স্কয়ার। এটা একটু গুণ করে নিতেই পারো, 4.2 গুণিত এ, এটা মানে হচ্ছে 0.36 আর এটা হচ্ছে 2.25। ঠিক আছে, তাহলে সিম্পল একদিকে নিয়ে এসে ক্যালকুলেট করে দাও, আর কিছু নয়। 4.2 এ, তার মানে এটা হবে তোমার 21 দুগুণে কত হচ্ছে? 1 4 4 441, মানে 4.41, তার সঙ্গে 0.36 গুণ যোগ, মানে কত? 6 1 7 7 4, তার সঙ্গে এবার এটা বিয়োগ, ব্যাস। তার মানে 2 5 2। এবারে S1 তাহলে কত হবে? 2.52 কে 4.2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এক কাজ করো, একটা দশমিক তুলে এখানে খাইয়ে দাও 0। হ্যাঁ, 2 দিয়ে খাওয়া খাই করো আর কি। 2 দিয়ে খাওয়া খাই করলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 21। আরো কাটাকাটি করো, আরো 2 দিয়ে কাটাকাটি করো। 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 105। ঠিক আছে, আরো কাটাকাটি যাবে না? 3 21, 3 3 9, 3 5 15, 21 35। আরো কাটাকাটি যাবে, 3 7 21 5, 3/5, তার হচ্ছে 0.6। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তুমি অঙ্কটা করবে, একদম রাইট অ্যান্সার দিয়েছো, রাইট। চলো এইটা একটা দেখো, দেখি এটা তোমার ছবিটা কেমন আসছে আমি বুঝতে পারছি না। এটা লেখার খুব চাপ বলে আমি এটা কপি করে বসিয়ে দিয়েছি, কোশ্চেন থেকে সেট করে বসিয়ে দিয়েছি। সুন্দর দেখা যাচ্ছে? হ্যাঁ, বেশ। কি বলছে বলতো? সারণীটি একটি খেলার অনুষ্ঠানের বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণকারী এবং নির্বাচিতদের ট্রায়াল ডাটা নির্দিষ্ট করে ফুটবলে কতজন মহিলা নির্বাচিত হয়েছে। দেখো ফুটবল আছে এখানটাতে, দাঁড়াও এখানে কাজটা চেঞ্জ করতে হবে। ফুটবল আছে দেখো এখানটাতে, ঠিক আছে, ফুটবল এখানটাতে। তাহলে খেলা অংশগ্রহণ করেছে 500 জন টোটাল। আমার কি বলছে মহিলা কতজন নির্বাচিত হয়েছে? তাহলে 500 জনের মধ্যে দেখো 20% মহিলা। তাহলে 500 জনের 20% মহিলা মানে হচ্ছে 100 জন। তার মানে 100 জন মহিলা আছে ফুটবল খেলায়। 500 জন অংশগ্রহণকারীর মধ্যে 100 জন মহিলা আছে। আর নির্বাচিত হয়েছে কত? 10%। তাহলে 110% মানে হচ্ছে গিয়ে 10। ঠিক আছে, হলো গল্প। তার মানে কি বলেছে? মহিলা নির্বাচিত হয়েছেন আমাদের 10 জন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বেশ, এই হলো আমাদের গল্প। সুন্দর অঙ্কটা বোঝাচ্ছে, কিন্তু আমি ভাবলাম বোঝাবে না। ঠিক আছে, চলো আজকে আমাদের এই 30টা অঙ্কই ছিল এই সেটটাতে। আর আরবি এনটিপিসির পেপার সেটে 30টা করে অঙ্ক থাকে, আজকে 30টা এনেছিলাম। হ্যাঁ, সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো করবেই, আর অবশ্যই শেয়ার করে দিও। যতজন তোমাদের বন্ধু যারা প্রিপারেশন নিচ্ছে, যাদের কি বলবো কোচিং নিতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তাদেরকে শেয়ার করে দাও, ভালো লাগবে। যত বেশি জন দেখবে তত আমারও ভালো লাগবে। চলো আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, কোন একটা এনটিভি সেট বা বই নিয়ে আসবো। ঠিক আছে, চলো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে ক্লাস হবে 8টার সময়, হ্যাঁ, জিকের ক্লাস হবে। ওকে।
টাটা।